আচ্ছা, এখন 251 এখানে লুসাইট নামে একটা প্রজেক্ট করা হয়েছে। আমরা প্রজেক্টের লুকটা দেখতে পাচ্ছি, এবং আমরা মেবি লাস্ট ক্লাসে এওএস অ্যানিমেশনে কাজ করেছিলাম। তারপর প্যারাল্যাক্স, পার্টিকেলস, এগুলো দেখেছিলাম, রাইট? বাট আজকে আমরা কিছু স্লাইডার দেখব, স্লাইডার কাজ দেখব, এবং আইসোটোপ দেখব, লাইট বক্স দেখব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো প্যারাল্যাক্স এফেক্ট দেখেছিলাম মেবি লাস্ট ক্লাসে। আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে স্লাইডার। স্লাইডার বলতে স্লিক স্লাইডার, ক্যামেরা যে স্লাইডার, তারপর হচ্ছে সুইপার স্লাইডার, এই স্লাইডারগুলো দেখব। চেষ্টা করব যে যে কোনো একটা স্লাইডার কমপ্লিট করার, কারণ একটা স্লাইডারের উপরে অনেক অপশন থাকে। তো একটার উপরে আলোচনা করতে দেখা যায় 1 ঘন্টা চলে যায়, কারণ একটা বুঝলে কিন্তু বাকিগুলো বুঝে যাবেন। সবগুলো ফরম্যাটিং বা কাস্টমাইজেশন লেভেলগুলো একই রকম, মানে এমন না যে সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মানে সিস্টেমে যায় একই রকম সব। সো ওই ক্ষেত্রে প্রবলেম হবে না, একটা বুঝলে বাকিগুলো বুঝে যাবেন। আচ্ছা, এখানে আমরা একটা স্লাইডার দিতে পারি, যেখানে আমরা সুইপার স্লাইডার দিব। সুইপার স্লাইডার অল্প কিছু কাজ করব এবং স্লিপ স্লাইডারের উপরেও কাজগুলো করব। তো এখানটায় আরেকটা স্লাইডার অপশন আছে যেটা অলরেডি আমরা বিল্ডিং করেছি, রাইট? আচ্ছা, নিচে হচ্ছে প্রাইজিং টেবিল, এখানে কোনো কাজ নেই, এখানে কোনো কাজ নেই। আচ্ছা, আমরা এখন লাইট বক্সের কাজও করব। এবং আপনাদের মেবি স্ট্রিক্ট নামে কোনো প্রজেক্ট করা হয়েছিল ক্লাসের, রাইট? স্ট্রিক্ট প্রজেক্ট করা হয়েছিল ক্লাসের ভিতরে। সেটার উপরে যদি আমরা কাজ করতাম ভালো হতো, যেহেতু আমাদের এখানে স্ট্রিক্ট নাই। সেক্ষেত্রে আমরা স্ট্রিক্টের মতো, স্ট্রিক্টের গ্যালারি গ্যালারি ছিল। হ্যাঁ, স্ট্রিক্টে কিন্তু একটা গ্যালারি ছিল, এবং গ্যালারিতে কিছু বাটন ছিল যাতে পোর্টফোলিও সাইট হিসেবে ওটা প্রেজেন্ট করা যায়, এই ধরনের একটা প্রজেক্ট ছিল যতদূর আমার মনে পড়ে। প্যাক্সলারে যদি দেখি, এখানে আমরা লাস্ট ক্লাসে মনে হয় কাজ করেছিলাম প্যাক্সলারে অ্যানিমেশনের। ওকে, আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই প্রজেক্টটাতে, এটাতে আমরা একটা স্লাইডার ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? স্লাইডার ইমপ্লিমেন্ট করার জন্য এই যে বক্সগুলো আছে না, এটার উপর একটা স্লাইডার ইমপ্লিমেন্ট করতে পারি। এটা তো স্লাইডার হতেই পারে, তাহলে অনেকগুলো সার্ভিস, অনেকগুলো ফিচার স্লাইডিং হচ্ছে। এটার জন্য আমরা সুইপার স্লাইডার ইউজ করি, SWIPER, সুইপার জেএস। এটা দিয়ে যদি সার্চ দেন, আপনি suiparjs.com ওয়েবসাইটে যাবেন, গেলে আপনার স্লাইডার দেখতে পাবেন। আগের ইন্টারফেসটা একটু ভিন্ন ছিল, এখন একটু ভিন্ন করেছে। অনেকগুলো স্লাইডারের মধ্যে আছে, স্লাইডারের ভিতরে আবার স্লাইডার পুশ করা হয়েছে। আচ্ছা, ওটা না। তো এখানে স্লাইডার ইন্টারফেসটা একটু ভিন্ন রকম, রাইট? এবং আপনি যদি দেখেন, গেট স্টার্টেড, ডাউনলোড সবই পাবেন। আবার ড্যামোস, আমি যদি রাইট ক্লিক করে অন্য একটা পেজে যাই, এটা নতুন করেছে, আগে এরকম ছিল না। আমি স্ক্রল করলে ড্যামোগুলো দেখতে পাচ্ছি, স্লাইডিংগুলো এরকম হচ্ছে, এবং মাউস দিয়েও কিন্তু আপনি স্লাইডিং করতে পারবেন। তবে এখানে যদি এরকম করি, স্লাইডিং করতে পারবেন। এটা নতুন ইন্টারফেস করেছে, আগে এরকম ছিল না। তারপর এখানে একটা বার আছে, বারের মাধ্যমে স্লাইডিং হয়, সেটাও ইমপ্লিমেন্ট করা। এখানে নাম্বারিং করা, এখানে আবার রেডিও বাটন দেয়া। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে জিনিসগুলো, এগুলোই আসলে স্লাইডারকে বেশি প্রায়োরিটি দেয় আর কি, এই অপশনগুলোকেই নিয়ে আসে। এখানে অনেক রকমের আহ, এটা নতুন করেছে, এটা আগে ছিল না। মাল্টি গ্রিড সিস্টেম স্লাইডার আছে, অর্থাৎ প্রোডাক্ট পেজগুলোতে এই ধরনের স্লাইডারগুলো ইউজ করা হয়। স্ক্রোল বার স্লাইডার, অর্থাৎ আপনি স্ক্রোলিং করলে স্লাইডিং হবে, বাট এটা এখানে দেখাচ্ছে না। অথবা এটা উপরের দিকে স্ক্রোলিং হচ্ছে, সেই স্লাইডারটা এখান দিয়ে আছে। তো আমরা এই স্লাইডারগুলো ইউজ করব যে কোনো একটা, এবং একটা স্লাইডার দিয়ে কিন্তু যে কোনো কিছু তৈরি করা যায়, শুধুমাত্র অপশনগুলো অ্যাড করতে হয়। অলরেডি আপনারা জানেন অপশন কিভাবে অ্যাড করতে হয়। তো আমার ক্লাসকে কল করতে হবে, তারপর আইডিকে কল করতে হবে, এবং ভিতরে কল করতে হবে অপশনগুলোকে ইন্টিগ্রেশনের পর। তো এইটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে যাই, এখানে ডাউনলোডস অপশন আছে, আমি ক্লিক করি। ক্লিক করলে আমরা এখানে যাব। এখানে এই জিনিসটাতে আসার কারণ হচ্ছে এখানে অনেকগুলো ভার্সন আছে, ওরা ডে বাই ডে এটা আপডেট করে, আপগ্রেড করে। এখানে একটা জিপ ফাইল আছে যেটা হচ্ছে আপডেটেড ভার্সনের। তো আমি যদি এখানে ক্লিক করি, ডাউনলোড হবে। তো ডাউনলোডিং হচ্ছে। এই ডাউনলোড করার পর এটা ইন্টিগ্রেট করব আমার ওয়েবসাইট সাইডে। এখন এখন আমরা যেটা করব, এটা ডাউনলোড হয়েছে, আমাদের প্রজেক্ট ফোল্ডার কোনটা, কোনটাতে আমরা কাজ করব সেটা আমরা খুঁজে বের করি। আমরা কাজ করব হচ্ছে 251 এবং লুসাইট প্রজেক্টটাতে। 251 এবং লুসাইট প্রজেক্টটাতে এখানটা ক্লিক করি, রাইট ক্লিক করব, ওপেন কন্টেইনিং ফোল্ডার। তাহলে এখানটা যাব, এইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ফোল্ডারের মধ্যে অ্যাড করে দেব, তাই না? তাহলে আমরা এখানে নতুন করে একটা ফাইল ইন্টিগ্রেট করছি। এখানে কিন্তু অন্যান্য প্রজেক্ট ছিল না, কারণ এটা আমি বিভিন্ন ওয়েবসাইটে করছি যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়।
তো আর একই ওয়েবসাইটে যখন আপনি অনেকগুলো প্লাগইন ইন্টিগ্রেট করবেন তখন দেখবেন ওয়েবসাইটটা স্লো স্লো হয়ে যাচ্ছে, বাগ বের হচ্ছে, ইরর আসছে, অনেক রকমের সমস্যা হতে পারে। এই জন্য প্লাগইন যখন ইউজ করবেন বুঝে শুনে করবেন, একই ক্যাটাগরির মাল্টি প্লাগইন ইউজ করবেন না। স্মুথ স্ক্রোল, নাইস স্ক্রোল কিন্তু একই রকম কাজ করে। আপনি এটা কিন্তু দুইটা প্লাগইনের নাম, আপনি যদি দুইটা ইউজ করেন তাহলে প্রবলেম। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু স্লাইডারের মধ্যে স্মুথ স্ক্রোল বা নাইস স্ক্রোলের কিছু কোড দেয়া থাকে, তাহলে কি হয়, মার্জ হয়ে গেল না, একই রকম কোড দুইটা জায়গায় ইউজ করছেন। আর একটা ওয়েবসাইটের সবই যে ইউজ করতে হবে সবসময় এমনটা না, ডিপেন্ড করে। তো সুইপারে যাই, এখানে অনেক কিছু আছে। তো আমাদের যেটা মেইনলি দরকার সেটা আমরা ইউজ করব। গিটহাব থেকে ডাউনলোড করলে অনেক কিছু আসে, কারণ তারা যখন ডাউনলোড করে তখন গিট প্রোগ্রামিং এর মাধ্যমে ডাউনলোড করে। গিট হচ্ছে গিটহাবে ফাইল আপলোডের একটা সিস্টেম, এবং গিট আরো অনেক কিছু আছে, গিটের উপরে পড়াশোনা করতে হয়। গিটের উপরে কোর্সও আছে, আপনি দেখবেন ইউটিউবেতে। ওই গিটের মাধ্যমে করে তখন অনেক রকমের ফাইল জেনারেট হয়, এবং এটা আবার সিডিএন এর মাধ্যমে ইনস্টলও করা যায়। যাই হোক, আমরা এখানে সোর্সে যাব, এখানে দেখবেন অনেকগুলো ফাইল আছে, মডিউল আছে, এটা রান করতে হয়, রান করে আপনারা অনেক কিছু পাবেন। এটার জন্য আবার এই যে সিডিএন ইউজ করতে হয়। আমি অ্যাকচুয়ালি কাজ করছিলাম ভিউ জেএসএস এর উপরে, ওই কারণে এগুলো ওপেন করা। তো এখানটায় দেখেন প্যাকেজেস, তারপর এখানে দেখেন ড্যামোস, এর ভিতরে সব আছে। ড্যামোজের ভিতরে দেখবেন প্রায় 45টার মতো ড্যামো আছে, এবং যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন এইখানটায়, এখানে অনেকগুলো ড্যামো আছে 45টার মতো, এবং 45টা লাইন আছে দেখবেন। তো এই ডেমোগুলো আমরা দেখব ঠিকই, আবার নাও দেখতে পারি, আমাদের যেটা দরকার আমি আগে ইন্টিগ্রেশন করে তারপর ডেমোগুলো ইউজ করতে পারি। কিন্তু সোর্সে গেলে হয়তো আমরা ফাইলের ভিতরে জিনিসগুলো পাবো। মানে আমার যেটা দরকার প্যাকেজের ভিতরে দেখবেন জেএস ফাইল আছে, মূলত আমরা এটা দরকার। মানে আমার একটা ডেমোসের ভিতরে যে ফাইলগুলো আছে এটা নিশ্চয়ই প্লাগইন এবং সিএসএস ইন্টিগ্রেট করা, সেটা পাবো হচ্ছে প্যাকেজের ভিতরে। প্যাকেজ সিএসএস এ যান, এখানে দেখেন সুইপার মিন ডট জেএস আছে, মানে এই ফাইলটারই এটা হচ্ছে মিনি ফাইল ভার্সন। আমি এটাকে কপিড করব, কপিড করলাম, তারপরে বের হয়ে আসি, জেএস ফোল্ডারে যাই, এখানে দেখবেন সুইপার মিন ডট জেএস, তারপর এখানে বান্ডেল টান্ডেল দেওয়া আছে, এগুলো কিচ্ছু লাগবে না, শুধুমাত্র সুইপার মিন ডট জেএস দিলেই হবে। এখানে আমি ক্লিক করি, কপি পেস্ট করলাম, এটাকে পুরোটাই আবার কপি করি যাতে একবারে কপিড হয়ে যায়। এবার আমি জেএস ফোল্ডারের মধ্যে পেস্ট করব, আর এই ফাইলটাকে আমি কাট করে সিএসএস ফোল্ডারের মধ্যে পোস্ট করব, ডান করব, রাইট। এখন আহ, এই ফাইলটাতে ইন্টিগ্রেশনের জন্য আমি এই জিনিসটা সিএসএস, যে আমার যে কাস্টম সিএসএস এইটার উপরে রাখবো, অবশ্যই এটা উপরে রাখবেন। তো এইখানটায় কপি পেস্ট করি, অ্যাকচুয়ালি এটাকে আমরা উপরে দেব। সবসময় স্টাইল ডট সিএসএস রেসপন্সিভ, যেটা আপনার কাস্টম সিএসএস সেটা নিচে রাখবেন, আর এটাকে উপরে রাখবেন। আর চেষ্টা করবেন প্রজেক্ট করার সময় জন্য প্লাগইনটা ইন্টিগ্রেট করে দিতে পারেন, সেকশন ওয়াইজ কাজ করবেন। প্রজেক্ট যখন করবেন সেকশন ওয়াইজ কাজ করবেন, দেখবেন ধীরে ধীরে আগালেও জিনিসটা কমপ্লিট হবে। আমি তখন আমরা স্ট্যাটিক করেছিলাম, এখন আমরা প্লাগইন ইন্টিগ্রেট করছি, এই জন্য এইভাবে করছি। আর আপনি যখন প্রজেক্ট করবেন অবশ্যই আপনাকে আগেই নোট ডাউন করতে হবে কোথায় কি করবেন, কিভাবে করবেন, কোন কোন প্লাগইন ইউজ করবেন, সেই অনুযায়ী আপনি ডিজাইন করবেন, রাইট। এটা তো আপনি আগেই প্ল্যান করবেন, সেক্ষেত্রে হয়তো প্রবলেমটা হবে না। এবং আপনারা অবশ্যই যেসব প্লাগইন দেখানো হচ্ছে অথবা বিভিন্ন রকম ওয়েবসাইট ঘাটবেন, স্ট্যাটিক ওয়েবসাইট, যেমন থিম ফার্স্টে যাবেন, স্ট্যাটিক কিছু ওয়েবসাইট পাবেন, ওগুলোর ঘাটবেন। আমি আপনাদের একটা লিঙ্ক দিচ্ছি, এখানটায় গেলেও আপনি অনেক ওয়েবসাইট পাবেন, ওখান থেকে আপনি অনেক আইডিয়া পাবেন। এই ওয়েবসাইটগুলোতে এখানে দেখবেন একটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ সাইট, তারপর এখানে বুটস্ট্র্যাপের অনেকগুলো ফাইল দেখবেন। এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাতে ইন্টিগ্রেট না করা থাকে, স্ট্যাটিক জন্য থাকে, এগুলো কিন্তু ডাউনলোড করা যায় ইজিলি। তো এই লিঙ্কটা যদি আমি আপনাদের দেই, আপনারা যেটা করতে পারবেন, এখান থেকে অনেক ফাইল ডাউনলোড করতে পারবেন, বুটস্ট্র্যাপের ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন, করলে আপনি কাস্টমাইজ করেও কিন্তু ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। এটা দিচ্ছি আপনাদের যাতে আমি খুঁজে খুঁজে এগুলো বের করি, অ্যাকচুয়ালি আমাকে এগুলো খুঁজতে হয়, কারণ ওই যে আপনাদের অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় স্টুডেন্টরা ক্লায়েন্টের প্রজেক্ট করার সময় একটু হিমশিম খায়, তখন হয়তো আমি এগুলো সাজেস্ট করি। আর পার্সোনাল কিছু কাজের জন্য, কিছু ইউআই বা ডিজাইন কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমাকে মাঝে মাঝে সার্চ করতে হয়। তো আমি লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, সেভ করে রাখবেন, বুকমার্ক করে রাখবেন, যাতে ফিউচারে কখনো না ইয়ে হয়। এবং যখন বুকমার্ক করবেন অবশ্যই জিমেইল লগ ইন করে বুকমার্ক করবেন, অর্থাৎ ব্রাউজারের জন্য আপনার সাইন ইন থাকে। এতে কি হবে, আপনি যদি ব্রাউজার আনইনস্টল করেন, ইনস্টল করেন, আপনি সাইন ইন করলে অটোমেটিক্যালি বুকমার্কটাও চলে আসবে। এগুলো আপনাদের কমন জিনিস, এগুলো করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো জানতে হবে। আর অনেক কিছু দেখা যায় আমিও অনেক কিছু জানি না, এগুলো আস্তে আস্তে জানা হয়। এবং আপনাদের এগুলো আস্তে আস্তে দেখবেন কাজ করতে করতে, বিভিন্ন রকম মানুষের সাথে গসিপিং করতে করতে, অন্যের কাজগুলো দেখতে দেখতে দেখবেন অনেক আইডিয়া আসবে।
আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন, একটা প্রবলেম সলভ করা হচ্ছে, দেখবেন ও ইন্টারফেসটা এমনভাবে করেছে, দেখবেন ওখান থেকে অনেক আইডিয়া পাচ্ছেন। যেটা প্রবলেম সলভ করতে যাচ্ছেন, দেখবেন আপনি অনেক আদার্স প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। এই জন্য ঘাটতে হয়, রিসার্চ করতে হয়, শুধুমাত্র ক্লাসের জন্য ওয়েট না করে ক্লাসের আগে দৌড়াতে হয়। দেখবেন আপনার অনেক রকম কোশ্চেন, আপনাদের দেখবেন আপনাদের ভিতরে অনেকে কোশ্চেন করে, যেটা পারি না, ওটা পারি না, এটা হয়েছে, ওটা হয়েছে, একটু সলভ করে দেন, এটা ঘাটছি। এই যে প্রবলেমগুলো, যে প্রবলেম কোশ্চেন করেন, এটা কিন্তু খুবই ভালো দিক এবং আমি খুব খুশি হই। পারি আর না পারি বা জানি আর না জানি, কোশ্চেন করবেন। এবং আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি যেটা জানি না আমি বলে দেবো, কারণ আমি তো সব জানতে শমশের না, তাই না? এবং আপনারাও না। সো কোশ্চেন বেশি বেশি করে করবেন। যেটা প্রবলেম হবে সেটা আমরা সলভ করার চেষ্টা করব অন্যান্য কোনো ক্লাসে। সো এখন যেটা করব, আমরা এই জায়গাটা স্লাইডারটা ইমপ্লিমেন্ট করব, যে জায়গাটা ছিলাম সেখানে আসি। এই জায়গাটায় আমরা আমাদের সিএসএস ফাইলের ভিতরে যে আমরা সুইপার মিন ডট জিএস নিয়েছিলাম, এটা আমি কপি করি। কপি করার পর এইখানটা লিঙ্ক করলাম, এবং নিচের দিকে, একদম নিচের দিকে, আমাদের প্রজেক্টটা অনেক বড় ছিল মেবি, এখানটায় ক্যারোসেল করা হয়েছে, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি দেয়া আছে এবং দুটো বুটস্ট্র্যাপের প্লাগইন দেয়া আছে। আমরা নিচের দিকে স্ক্রিপ্ট ট্যাগ কল করব আবার। তো এখানে স্ক্রিপ্ট কল করি এবং সি আর এস দিয়ে দিলাম, এবং এখানে কোন ফাইলটা লিঙ্ক করব, আমরা এই ফাইলটা লিঙ্ক করব। এক কাজ করি, আহ, কোথায় কাজ করছিলাম, এখানেই, ঠিক আছে, তাহলে ঠিক আছে। প্যাক্সলার না, লুসাইডে কাজ করছিলাম, তাহলে লুসাইডটাকে ওপেন করি। এখানটা দেখবেন সুইপার মিন ডট জেএস, এটাকে আমরা লিঙ্ক করব নিচের দিকে, জেএস ডিরেক্টরি পাইয়ে দিলাম, ডান। এবার আমরা এটা রান করি আবার। রান করার পর ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, দেখবেন কোন ইরর আসে কিনা। এখানে কিছু কুকিজ রিলেটেড কথাবার্তা বলছে, প্লাগইন ইন্টিগ্রেট করলে এই জিনিসগুলো দেখায়। সো এটা প্রবলেম না, ওয়ার্নিং আর ইরোরের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, সো ওয়ার্নিং হলে সমস্যা নাই। আর এগুলো সার্ভারে তুলে হয়তো ওয়ার্নিংটা রিমুভ হয়ে যায়, আবার নতুন কোনো ওয়ার্নিং আসতে পারে, সার্ভারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন আমরা যেটা করব, ইন্টিগ্রেশন করব, এবং কোথায় ইউজ করব সেটা আমরা দেখব। আমরা ইউজ করব হচ্ছে এই জায়গাটায়। তো লিস্ট অফ অ্যামাজন ফিচার্স, তো কন্ট্রোল এফ, তার এখানে চলে আসলাম। এখানে দেখবেন রো করা আছে, অনেকগুলো কলাম দেওয়া আছে। আমরা কলামগুলো বাড়াবো, রাইট, কলামগুলো বাড়াবো। এবং সুইপার এবং যে কোনো, দেখবেন স্লাইডার যেসব প্লাগইন আছে ওদের মধ্যে কিন্তু কলাম রিলেটেড জিনিসগুলো বিল্ডিং করা থাকে, আলাদাভাবে কলাম করতে হয় না। কথা বুঝতে পারছি? এবং আমরা সেই কাজটাই করব। আমাদের এখানে যে জিনিসটা আছে, যেমন আমরা মাল্টি কলামের ওয়েব পেজ বানাবো, রাইট? তো মাল্টি কলামের ওয়েব পেজ, সরি, স্লাইডার বানানোর জন্য এই যে দেখেন একটা আছে। তো এইখানটা আসার পর আমি যদি বলি সোর্স কোড, দেখবেন নতুন ট্যাব ওপেন হবে, এখানে বলে দেয় যে কোডগুলো কিভাবে ইন্টিগ্রেশন করা, সুইপার মিন ডট জেএস লিঙ্ক করা। তারপর নিচের দিকে যদি যাই, এখানে বলা আছে সুইপার মিন ডট জেএস। একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি নাই, দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি নাই। তার মানে এখানে জাভাস্ক্রিপ্ট, এই প্লাগইনের জন্য জাভাস্ক্রিপ্ট লাগে না। কথা বুঝতে পারছি? তো আমাদের এখানে ইন্টিগ্রেশনের পার্টটার প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে এটা। এখানে কিন্তু স্লাইডারটা দেয়া আছে। আমি এতটুকু অংশ কপি করব, এতটুকু, জাস্ট এতটুকু অংশ কপি করব। করার পর এইখানটায় কোনো একটা জায়গায় ইন্টিগ্রেট করি। এরপরে যখন যদি কাজ হয় তাহলে আমরা এটার সাথে মার্জ করে দেবো, কারণ আমাদের তো ডিজাইন এখানে করা আছে, ডিজাইনের সাথে মার্জ করে দেবো। এখানটায় আমরা এটা অ্যাড করে দিই, আমরা আগে দেখি কাজ করে কিনা। তো এটা ইন্টিগ্রেট করলাম এবং আমি ওয়েবসাইটটা আবার রান করি, রিলোড। তাহলে আমরা এখানে স্লাইড একটা পাচ্ছি, ইনিশিয়ালি একটা স্লাইড দেখায়, কারণ এখানটায় কিন্তু ক্লাসগুলো কিন্তু অলরেডি আমাদের সুইপার মিন ডট জেএস সিএসএস এর মধ্যে ইন্টিগ্রেট করা। এর জন্য ডিসপ্লে নান করে দেয়া সবগুলো একটাকে দেখাবে। এরপর ভিতরে আমরা যাব, যাওয়ার পর এখানে ইন্টিগ্রেশন পার্ট আছে, অর্থাৎ সুইপার ভেরিয়েবল কল করে সুইপার ফাংশনকে কল করে ইন্টিগ্রেশন করা হয়েছে। এই অংশটুকু পুরোটাই কপি করি। করার পর একদম নিচের দিকে, এবং এই স্ক্রিপ্টের ভিতরে উপরের দিকে অথবা নিচের দিকে যে কোনো জায়গায় আমি এটাকে অ্যাড করে দিই। সুইপার কন্টেনার নামে একটা ক্লাস ছিল, মনে আছে? মাত্র যে কপি পেস্ট করলাম সেটা হচ্ছে মেইন কন্টেইনার, এবং ওটাই কিন্তু লিঙ্ক করা এখানে। ওর ভিতরে যা যাবতীয় সুইপার পেজিনেশন, যদি আপনি পেজিনেশন চান, পেজিনেশন বলতে আপনি যদি ডেমো দেখেন, ব্যাকে যেতে হবে, এখানে কিন্তু আর কিছু নাই। তো এবার ব্যাকে যান, যাওয়ার পর এই যে পেজিনেশন বলতে এটার কথা বলছে, রেডিও বাটন। তো এটার কথা বলছে এই ক্লাসটা এখানে দিয়ে দেওয়া, পেজিনেশন, এবং এই ক্লাসটা কিন্তু উপরেও কল করা আছে। যেমন আমি যদি দেখাই, ক্লাসগুলোকে কল করতে হবে, নাহলে কাজ করবে না। এই যে দেখেন কল করা আছে, এবং অটোমেটিক্যালি রেডিও বাটন আসবে। আমরা যদি ক্যারোসেল ইউজ করি সেখানে কিন্তু এটা অটোমেটিক্যালি আসে না, যতগুলো স্লাইডার দিবেন ততবার
উপরে আবার ইউএলএলআই দিয়ে বলতে হয়। কিন্তু এই জায়গাটায় এটা সুবিধা হচ্ছে এটাই যে আপনাকে এই জিনিসটা বলতে হবে না। আমি এটাকে রিলোড দেই। এবার যদি আমি ওয়েবসাইটে রান করি, তাহলে দেখেন এই জিনিসটা আসলো এবং স্লাইডিং হচ্ছে। এখানে আমরা আরো অপশন অ্যাড করব, অটো স্লাইডিং করব, স্লাইডিংটা কত সেকেন্ড পর পর হবে, অটোমেটিক্যাল হবে কিনা, লুপিং হবে কিনা, তারপর কতক্ষণ ধরে হবে, প্রত্যেকটা জিনিস অ্যাড করব। এবং দেখেন অটো রেসপন্সিভ তিনটা দেখাচ্ছে না? আমার এখানে তিনটা দেখানোর পিছনে কারণ হচ্ছে এখানটা বলা আছে স্লাইডার পার ভিউ 3। তো আমি এখানে বলবো 4, কারণ আমার ডিজাইন অনুযায়ী 4 আসার কথা, রাইট? তো আমি যদি রিলোড দেই, তাহলে আমার 4টা আসার কথা আসেনি। রিলোড আবার দেই। এটা কি সেভ করছি? হ্যাঁ, এবার আসছে। তো এই জিনিসগুলো আবার এর মধ্যে অ্যাড করব। এবং আপনারা জানেন যে আমি কিন্তু এগুলো ফিউচার চিন্তা করে আমি ডিজাইনটা এইভাবে করি। অর্থাৎ কলামকে নেস্টেড করে ডিজাইন করিনি, আমরা ফিচারকে নেস্টেড করে ভিতরে ডিজাইনগুলো করেছি। কেননা এই অংশটুকু যদি আমি কপি করে অন্য কোথাও কপি পেস্ট করি, তবু কিন্তু এই ফরম্যাটটাই কাজ করবে। এটাই তো নিয়ম। তো আমাদের সুইপার আছে, ওর ভিতরে স্লাইডার যে কন্টেন্ট আছে ওর ভিতরে যদি আমি কপি পেস্ট করি, তাহলে কাজ করবে না? করবে। তো ওই জিনিসটা আমরা করব এখন। আমরা উপরের দিকে আবার যাই। এইখানটায় এই যে ফিচার যে অপশনটা আছে, এতটুকু অংশ কপি করব। আমার কিন্তু রো কলাম লাগবে না, কারণ এখন স্লাইডার কমপ্লিটলি কন্ট্রোল করবে প্লাগইনটা। আমি এর ভিতরে এটা অ্যাড করে দেব। কথা বুঝতে পারছি? এর ভিতরে এটা অ্যাড করে দেব। আর এখান থেকে শুরু করে এটাকে ডানে নিয়ে আসি। এগুলো আমরা ডিলিট করে দিই। করার পর এই অংশটুকু কপি পেস্ট করব, কারণ এটাই কিন্তু বারবার রিপিট হবে। কপি পেস্ট 5টা দেই। এবং আমি যদি রিলোড দেই, তাহলে দেখেন এখানে স্লাইডারটা চলে আসলো। সুবিধা একটাই, সেটা হচ্ছে স্লাইডিং হবে, কিন্তু এখানে স্লাইডিং হবে না। তো এইখানটা থেকে নিচ পর্যন্ত এটা কমেন্টিং করি, ডিলিট করব না, আমরা শুধু কমেন্ট করে রাখবো। এবার যদি আমি রিলোড দিই, তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি। কথা বুঝতে পারছি? কিন্তু এটাকে এখন আরো একটু কন্ট্রোল করব। আমার ডিজাইনে কি কোনো প্রবলেম হয়েছে? আমি যদি এটাকে ওপেন রাখি, রিলোড যদি দিই, দেখেন তো দুটো সমান না? দুটাই সমান, কোনো 19-20 নাই। যদি আমার প্রয়োজন হয় মাঝখানে স্পেস দেওয়ার জন্য, তাহলে আমরা ফিচারে আমরা প্যাডিং করতে পারি, তাহলে স্পেসটা তৈরি হবে। কিন্তু মোটামুটি একই, মোটামুটি কি 100% একই। আমরা এটাকে কমেন্টিং করি। আমরা নিচে রেডিও বাটন দিব না, আমার এটা দরকার আছে? এটা দরকার নাই। যদি এটা রাখেন নিচের দিকে, এই জিনিসটা আর কল করবেন না। কমেন্ট করি এবং এটার শেষ হবে এতটুকু। কমেন্ট করে দিলাম। এবার আমি যদি রিলোড দিই, রেডিও বাটন আর আসবে না, নর্মাল দেখাবে, কিন্তু স্লাইডিং হবে। তো আমি আবার উপরে যাই, যাওয়ার পর এই স্লাইডারগুলো আরো বাড়াই। রিলোড এবার দেই, 4টাই দেখাবে। এবার এটা অটো স্লাইড হবে কিনা, কিভাবে হবে স্লাইডিংটা, কত স্পিডে হবে, সেটা আমরা করব। রিলোড, নিচের দিকে আবার যাই। এখানে বলা আছে স্পিড বিটুইন 30 পিক্সেল। তো আমি যদি বলি 0, তাহলে দুটো কলামের মাঝখানে যে স্পেসটা সেটা থাকবে না। এবং আমরা জানি প্রতিটা কলামে 15 পিক্সেল করে, মাঝখানে 30 পিক্সেল হয়, যেটা বুটস্ট্র্যাপে হয়। এবং এটা কিন্তু অলরেডি দেয়া আছে, এই জন্য কিন্তু সিমিলার মনে হচ্ছিল। সো আমি চাইলে কিন্তু আরো বাড়াতে পারি, আমার ডিপেন্ড করে। তাহলে আমার কিন্তু কাস্টম সিএসআর করতে হচ্ছে না। এটার মাধ্যমে কিন্তু আমি সহজে স্পেস বাড়াতে পারি। সাপোজ আমি যদি 100 দিই, তাহলে দুই কলামের মাঝখানে স্পেস হবে 100। ডিপেন্ড করে আপনি চান কিনা। তো এখানটা আবার যাই, যার পর এখানে এগুলো পড়বেন অটো স্লাইড, দেখতে পাচ্ছেন? অটো স্লাইড পার ভিউ, তার মানে কি এটা অটো স্লাইডিং হবে। তো সোর্স কোডে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, তাহলে নতুন ট্যাব ওপেন হবে। এইটার জন্য যে ইভেন্ট বা অপশন সেটা দেয়া আছে। তো এখানে দেখেন স্পেস বিটুইন স্লাইড পার ভিউ অটো। অটো বলতে কি বোঝায়? কতগুলো দেখাবে সেটাকে অটো করা হয়েছে, এইটা কিন্তু আমার দরকার নাই। অটো স্লাইডিং হবে কিনা সেটা আমার দরকার। তো এখানে সেন্টার স্লাইডিং মানে প্রথমেই সেন্টার্ড হবে, প্রথম স্লাইড এখান থেকে থাকবে। আমরা যেরকম দেখি বামে থাকে, ওটা কিন্তু আর হবে না। এবং দেখেন অটো স্লাইডস পার ভিউ, সেন্টার স্লাইডিং, অটো স্লাইড পার ভিউ, এটা আমরা নিব না। সিএসএস স্ক্রোল স্ন্যাপ, দেখবেন স্লাইডিংটা অনেক স্মুথ, এটার কথা বলছে হয়তো। আমরা আগে দেখি ফ্রি মোড, মানে কোনো স্লাইডিং দেখবেন বড়, কোনো স্লাইডিং ছোট, এটার কথা বলছে। আবার এখানে এটা কিন্তু ভার্টিক্যালি স্লাইডিং হচ্ছে। আপনি কিন্তু স্লাইডার দিয়ে পেজও বানাতে পারেন, এটা কিন্তু বলা হচ্ছে এখানে। যাই হোক, আমরা নিচের দিকে যাই, নেস্টেড ক্লিক করেন। দেখেন এইটার, দেখেন স্লাইডারের ভিতরে আবার স্লাইডার, এটাকে বলা হয় নেস্টেড। আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে লুপ মোড, এটা অটোমেটিক্যালি লুপ হবে কিনা সেটা। লুপিং হতেই থাকবে, স্লাইডিং হতেই থাকবে, সেটা কথা বলছি। ওইটা আমরা পরে আসতেছি, আমরা একটু এক চোখ দেখে নেই কোথায় কি আছে। এটা হচ্ছে ফেডিং।
তারপরে হচ্ছে 3D কাভার, এই যে এরকম, ওয়াও, মানে মাল্টি ইমেজ দিলে কিন্তু এই জিনিসটা আরো সুন্দরভাবে আসবে। তারপর এখানে দেখে ফ্লিপিং, অটো স্লাইড কোথায়, এই যে অটো প্লে পাইছি। কন্ট্রোল প্রেস করে সোর্স কোডে ক্লিক করেন, এটা একটা নাম আছে, ওই নামটা খুঁজছি। নিজে থেকে দেখবেন বলা আছে অটো প্লে, এবং অটো প্লে বলতে ডিলে কতক্ষণ পর পর, এবং ডিসেবল অন ইন্টারাকশন ফলস কিনা। তারপর সেন্টার স্লাইডস, এটা আমরা দিব না, প্রেজেন্টেশন দিব না, নেভিগেশন দিব না। নেভিগেশন বলতে লেফট এবং রাইটে যে অ্যারো চিহ্নটা থাকে, ওইটার জন্য কিন্তু আবার এই ক্লাস দুটো অ্যাড করতে হয়। তো আমরা ওইদিকে যাচ্ছি না, অটো প্লেটাকে কপি করি। করার পর আমরা এটার নিচে ওই ফাংশনটা বা অপশনগুলো অ্যাড করে দিই। তাহলে ডিলে কতক্ষণ পর পর হবে সেটা বলে দিচ্ছে। আমরা এখন আবার ডেমো দেখব, একটু ওয়েট করি। হচ্ছে, তাহলে এইখানটায় ডিসেবল ফলস করা আছে। এখানটা আমি যদি বলি 100, তাহলে স্লাইডিংটা দেখেন কত তাড়াতাড়ি হয়, হচ্ছে। কিন্তু স্লাইডিংটা দেখেন লুপিং কিন্তু অটো, মানে অটো লুপ, কিন্তু কিন্তু অটো লুপ কিন্তু হয় না, সে কিন্তু রিভার্স হচ্ছে, মানে একদম শুরু থেকে আবার হচ্ছে। তো আমি চাচ্ছি যে অটোমেটিক্যালি ঘুরতেই থাকবে, এরকম সামনে এসে আবার যাবে না, এটা একটা ব্যাপার। তো ওইটা আমরা দেখব, একটু ওয়েট করি, আমরা খুঁজি কোথায় কি আছে। নিচের দিকে তেমন কিছু পাওয়া যাবে না। লুপ মোড, তো আমি সোর্স করে যাই, এখানটায় লুপ ট্রু দেয়া আছে। তো আমার এইখানটায় আপনি এটা অ্যাড করে দেন, তাহলে কি ঘটনা করবে সেটা দেখব। আর কি আছে, সাইড পার ভিউ, লুপ ট্রু, প্রেজেন্টেশন, এগুলো লাগবে না। তাহলে আবার এখানে রিলোড দেন, দেখেন সামনে যায় আবার। আমরা যখন দেখছিলাম না সামনে যে আবার লুপিং হচ্ছে, সেটা কিন্তু আর নাই। তার মানে কি অটোমেটিক্যালি সে গোল গোল ঘুরতে আছে। এবং এইখানটা দেখেন 1000 যদি দেই, তাহলে 1 সেকেন্ড পর পর স্লাইডিং হবে। কিন্তু স্লাইডিংটা যে হবে, স্লাইড যে হচ্ছে, এটা কত ধীরে ধীরে হবে সেটা আমরা ডিসেবল অন ইন্টারাকশন যদি আমরা এখানে বলি 2000, আমি জানি না এটা কতখানি কাজ করবে। ট্রু ফলস, মূলত ট্রু ফলসের জন্য এটা কাজ করে। তো আমি এটাকে ট্রু দেই, ফলস ছিল ট্রু দিলাম, তাহলে কোনো এফেক্ট কিন্তু দেখতে পাচ্ছেন না। তাহলে আমরা এফেক্ট দেখার জন্য একটু দেখি, ঘুরি, কোনো না কোনো জায়গায় এটা দেয়া থাকে। অটো প্লের ভিতরে আমরা দেখেছিলাম তখন নাই, মাল্টিপল স্লাইড এখানে দেখে থাকতে পারে, অপশনটা কোথাও না কোথাও ইন্টিগ্রেট করা থাকে। লুপ গ্রিড মোড এটা দিব না আমরা। স্লাইড পার গ্রুপ, গ্রুপ লাগবে না। যেটা অ্যাকচুয়ালি খুবই দরকার, ফিউচারে কাজে লাগবে, শুধুমাত্র সেটাকে আমি ফোকাস দিচ্ছি। এখানে হচ্ছে ফেড, ফেডের জন্য সোর্স কোডে যাই। তো এখানে দেয়া আছে যে এফেক্ট ফেড, যদি আপনি এটা অ্যাড করেন, এটা আমি নিচেও দিতে পারি কমা দিয়ে। রিলোড, যদি আপনি ফেড করেন তখন বুঝবেন না কিন্তু, কারণ সবগুলো কিন্তু একই রকম। যদি আপনি ফেড দেন তাহলে কলাম যে কলামের যে অ্যাক্টিভিটিটা সেটা আপনি ইউজ করতে পারবেন না। আমি বললাম কি, যে সবগুলো অপশন সবসময় কাজ করে না, একটার সাথে একটা কানেক্টেড। কিবোর্ড কন্ট্রোল, আপনি মাউস রাখে এই যে অ্যারো চিহ্নর মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারে সেটা। মাউস হুইল, এই যে মাউস হুইলের মাধ্যমে কন্ট্রোল করা যাচ্ছে। সোর্স কোডে যান, এটা ভার্টিক্যাল দেওয়া আছে, আপনি কিন্তু হরিজন্টালি করতে পারবেন, সমস্যা নাই। নিচের দিকে যাই, এখানে বলা আছে ডিরেকশন, এবং মাউস হুইল ট্রু করে দিলেই কিন্তু মাউস হুইলের কাজটা হবে। এইখানটা কিন্তু এফেক্টটা আমরা দিব না, এফেক্টটা তখন কাজ করবে যখন আপনি সিঙ্গেল প্রেজেন্টেশনে কাজ করবেন। তো আমি এটা রিলোড দেই, এবং স্ক্রল আমি কিন্তু মাউস ঘোরাচ্ছি, মাউস ঘোরাচ্ছি, একবার হওয়ার পর আর হয় না। কথা বুঝতে পারছেন, একবার স্ক্রল করার পর আর হয় না। কিন্তু মাউস স্ক্রল করলে বাকিগুলো কাজ করে না। আচ্ছা, না কাজ করার কারণ কি? কয়টা আছে, 5টা নাকি আরো বেশি? এটা তো বেশি থাকার কথা, রাইট? আমার এখানে তো অনেকগুলো আছে, রাইট? তাতে স্লাইডিং আরো বেশি হওয়ার কথা। রিলোড আরেকবার দেই, ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে কোনো ইরোর নাই, ইরোরগুলো কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, আবার বাড়তেও পারে, বাড়তেছে লোড হওয়ার পর। এই দেখেন স্লাইডিং হচ্ছে। আবার যদি আমি স্ক্রল করি, তাহলে একবার হওয়ার পর বন্ধ, মানে অনেকবার যে হচ্ছে তা কিন্তু না। তার মানে এখানেও কিন্তু সীমাবদ্ধতা আছে, যে আমি যে মাউস হুইলে কাজ করছি এখানেও সীমাবদ্ধতা আছে। অটোপ্লে তো আমরা করেছিলাম, মাত্র দেখলাম। ডায়নামিক স্লাইডস, আমরা চাচ্ছি যে ওই অ্যানিমেশনটা যাতে ধীরে ধীরে হয় সেটা খুঁজছি। ওই মেথডটা কোথায় দেয়া আছে?
এখানে নাই। এটা প্যারালাক্স এফেক্ট, একটা ইমেজের উপরে এফেক্টটা দেয়া। লোডার, রেসপন্সিভ ব্রেক পয়েন্টস, এটা দরকার আমার। তো সোর্স কোডে যাই। সোর্স কোডে যাওয়ার পর এইখানটা নিচের দিকে দেখবেন স্পেস বিটুইন, এগুলো তো দেয়াই আছে। এখানে দেখবেন ব্রেক পয়েন্টস নামে একটা অপশন আছে, অনেকগুলো সেকেন্ড ব্র্যাকেট। এই যে এই পর্যন্ত আমি এটাকে কপি করব ব্রেক পয়েন্টস, এবং এটাকে আপনি কাস্টমাইজ করবেন হাউ। আমি নিচের দিকে এটাকে অ্যাড করি, এটা আমার লাগবে না, এটা আমি কমেন্ট করে দিই। ব্রেক পয়েন্টসে কি কাজ করে, 640 পিক্সেলের মধ্যে কয়টা দেখাবে, 768 পিক্সেলের উপরে কয়টা দেখাবে, 1024 পিক্সেলের উপরে কয়টা দেখাবে, সেটা পাবো। আমি কিন্তু এখনো রিফ্রেশ দেইনি। তো রিলোড যদি ছোট করি তাহলে দেখেন ভেঙে যাচ্ছে না, একেবারে ছোটবেলায় এরকম দেখাচ্ছে। এবার যদি আমি রিলোড দেই তবু কিন্তু এটা দেখাচ্ছে। কয়টা দেখাচ্ছে, 4টা। এইখানটা দেখেন দেওয়া আছে কয়টা, স্লাইড পার ভিউ 640, এবং এখানে 5টা দেয়া আছে। আমি যদি এটাকে বড় করে দেখি এবার, তাহলে কয়টা দেখায়, 5টা। তো আমার এইখানটায় বলবো আমি 4টা, এবং স্পেস বিটুইন হবে 30। যদি আপনি না দেন তাহলে ওই বাই ডিফল্ট উপর থেকে নিয়ে নেবে, এটা দরকার নাই। কোন ডিভাইসে কতটুকু স্পেস দিবে সেটা কথা বলছে। রিলোড দেই তাহলে আমার 4টা দেখাবে। এখন আমি যদি এটাকে ছোট করি, যেমন আমি এখানে এটাকে ছোট করলাম, এই জায়গাটায় বলা আছে যে 768। তো এইখানটা আমি একটু বাড়াই, আমি বলি 992, আমার ইচ্ছে মতো আমি বাড়াতে পারি। এবং এই জায়গাটায় 3টা দেখাবে, ঠিক আছে, 992 নিচে। রিলোড দেন, আসে, এই যে 3টা হয়ে গেছে, দেখেন 3টা কিন্তু হয়ে গেছে 992 পিক্সেলের নিচে। এবং আরও যদি নিচে যাই তখন এখানে কিন্তু দেখেন কয়টা হচ্ছে, 2টো। এটা আরও নিচে নামাই কারণ খুব কাছাকাছি হয়ে যায়। আমি এটাকে বলি 500, 576 নামে একটা অপশন ছিল না, 576, সেটা করি। 576-এ 2টো দেখাবে। রিলোড দেই, তাহলে আমি বড় ডিভাইসে 4টা, ছোট ডিভাইসে 3টা, এবং খুব কাছাকাছি সময়ের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানে আবার 4টা দেখাচ্ছে, তার মানে এখানেও আরও করতে হবে। তার মানে বাই ডিফল্ট একটা দেখাবো, তাহলে এগুলো কিন্তু রেসপন্সিভের মাধ্যমে দেখাবে। রিলোড দেন, একটা দেখায়। যখন আপনি 575-এর 76-এর উপরে যাবেন তখন 2টো দেখাবে। 992 পিক্সেলের উপরে গেলে 3টা দেখাবে, তারপর উপরে গেলে 4টা দেখাবে। কিন্তু এই জায়গাটা খুব কাছাকাছি হয়ে যায় চেঞ্জিংটা, এটা ঠিক করতে হবে। তো আমার এটাকে আরও কমাই তাহলে ঠিক হয়ে যাবে। 700, 700 করি। মানে ম্যান্ডেটরি না যে বুটস্ট্র্যাপকে ফলো করতে হবে, আপনার ইচ্ছে মতো আপনি কম বেশি করতে পারেন। তো আমি যদি ছোট করি, দেখেন এখনও কিন্তু 2টো দেখাচ্ছে। এই জায়গাটা কি 2টো দেখাবো, তা আমরা আর একটু বড় করি, এখানে আমরা করি 800। রিলোড, এবার আরও একটু বড় করি, 3টা। এবার ঠিক আছে, আরও বড় করলে 4টা, আরও বড় করলে যে 5টা দেখাবে সেটা বলার দরকার নেই, কারণ আপনার পিএইচডি টু যদি ডিজাইন করেন তাহলে আপনার এটাই পারফেক্ট। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন। কিন্তু একটা জিনিস করা হয়নি, সেটা খুঁজছিলাম আমি, আমার ছিল মনে নাই কোন জায়গায় এটা দেওয়া থাকে। অটো হাইড একটা অপশন আছে, আমি সোর্সগুলো দেখি এক এক করে, নিচের দিকে হয়তো পাবো। মানে স্পিডটা, স্পিডটা আমি কন্ট্রোল করতে চাই। জুমিং, জুম হবে, সেটা হয়তো পাচ্ছে না। অনেক সময় সব জায়গায় যে কাজ করবে এমনটা কিন্তু না, এটা কিন্তু স্লাইডিং একটা কাজ, ন্যাপ বারে। যদিও আমরা ন্যাপ ডাম দিয়ে ইউজ করতে পারি। এটা হচ্ছে রেশিও ব্রেক পয়েন্টস। আমি এখানে যাই, এখানটায় ব্রেক পয়েন্টটা এইভাবে বলছে, রেশিও @0.75 দিয়ে দিয়ে করেছে কেন, 0.75 দিয়ে করেছে কেন। রেশিওটা কি, রেশিও বলতে পার্সেন্টেজ অনুযায়ী দেখাচ্ছে সে, হয়তো উপরের দিকে কোনো কোডিং করা থাকতে পারে, সুইপার মিন্টার জেস, এবং এটার কোড একটু অ্যাডভান্স লেভেলের। 0.00 মানে হচ্ছে 0 পিক্সেল বলা হচ্ছে, বা 0%। 0.75 অর্থাৎ ব্রাউজারের এত পার্সেন্টের উপরে বা সামথিং কিছু একটা। 1 হচ্ছে 100%, এবং 1.50 হচ্ছে, বা এরকম কিছু একটা রেশিও আছে এর মধ্যে, যেটা হয়তো ইউজ করলে বুঝতে পারবেন। ইনিট বলতে ফলস ইনিশিয়ালাইজ, এটা দরকার নেই এখানে। চেঞ্জ ডিরেকশন, ওয়াচ স্লাইডস,
কাস্টম প্লাগইনস, কাস্টম প্লাগইনটা একটু দেখি কাস্টমাইজ করার জন্য কি কি আসছে। কিছু জিনিস নতুন আপডেট করছে, এগুলো দেখতে হবে। তো প্যারামস অন রিটার্ন কনসোল লগ ইনিট, আচ্ছা এটা কনসোলিং করে করে দেখাচ্ছে, আর কিছু না, এর তেমন কিছু নাই। তো আমরা এতটুকু শিখলাম। এবং স্লাইডিং স্পিড আমি একটু গুগল করি, এইখানটায় যদি সার্চ অপশন থাকে সেটা বেটার। কন্ট্রোল হোম ক্লিক করি, তাহলে উপরে চলে গেলাম। এখানটায় সার্চ অপশন নাই, ডিফল্ট যদি যাই ডিফল্ট এগুলো পাচ্ছি। এবার আমার এইখানটায় অপশন থাকতে পারে, নিচের দিকে স্ক্রল করি, লেটেস্ট সুইপার 2.7 সোর্স ফাইল ডাউনলোড ড্যাশ ড্যাশ ড্যাশ, অনেক কিছু বলা আছে, বাট ওই অপশনটা দেওয়া হয়নি যেটা আমি চাচ্ছি। এখন আমি যদি বলি স্লাইডিং টাইম ইন সুইপার, আমি এইভাবে সার্চ দিই সুইপার জেস, তাহলে ওইরকম কোনো ফাংশন আসবে কিনা। মোস্ট মডার্ন মোবাইল টাচ স্লাইডার, স্লাইডার ডেমোস স্টার্ট উইথ, ওগুলোই ঘুরে ফিরে কিন্তু আসতেছে। সুইপার স্লাইডস ড্যাশ 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 ডিরেকশন হরিজন্টাল লুপ ফলস। হতে পারে যে এইখানটায় ওই অপশনটা নাই, কথা বুঝতে পারছি, কারণ এটা ভার্সন কিন্তু আপডেট করেছে, অনেক কিছু পাবে অনেক কিছু পাবেন না। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন স্লাইডারটা কীভাবে ইন্টিগ্রেট করতে হয়, এবং মানুষ টেরও পাবেন এখানে একটা স্লাইডার আছে, রাইট। এবং একই স্লাইডার দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। অর্থাৎ আপনারা এখানে যে স্লাইডার ইন্টিগ্রেট করেছেন না, এবং এখানে যে অপশনগুলো দিয়েছেন, আপনি যদি অন্যগুলো স্লাইডার ইউজ করেন, সুইপার কন্টেন্টের জায়গায় অন্য একটা নাম দেন, এবং সেটা আপনি কমা দিয়ে এখানে অ্যাড করেন, অথবা এটা কপি পেস্ট করে নতুনভাবে অ্যাড করেন, অপশনগুলো চেঞ্জ করে দেন, অটোমেটিক্যালি কাজ করবে। কারণ প্লাগইন তো একটাই। আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন যারা সুইপার ইউজ করে, দেখবেন অনেক জায়গায় যেখানে যেখানে সুইপার মানে স্লাইডার দরকার, ওই সুইপার দিয়েই সব জায়গায় করছে, যাতে ওয়েবসাইটটা ফাস্ট লোডেড হয়। ওই যে বললাম, একই কাজের জন্য অনেক রকমের স্লাইডার ইউজ না করে একই স্লাইডার ইউজ করা বেটার। সবাই ক্লিয়ার? সবাই আছি নাকি শুনতে পাচ্ছি? আমরা লাইট বক্স দেখব। এইখানটায় কিন্তু একটা কাজ করতে পারি, লাইট বক্স দেখার জন্য এখানে একটা গ্যালারি তৈরি করতে পারি। আমি কাস্টম করে একটা গ্যালারি তৈরি করি যেখানে আমরা লাইট বক্সের কাজ করব। এবং এটার জন্য আমার ইমেজ লাগবে, গ্যালারি লাগবে। এখানে কিন্তু ওইরকম ইমেজ নাই। আমি একটা কাজ করি, ব্লগে যাই, এখানে অনেকগুলো ইমেজ আছে, আমি সিমিলার ইমেজ কয়েকটা নেব। 1 10 পর্যন্ত বা 12 পর্যন্ত ইমেজ নেই, এবং আমি ব্যাকে যাই, আমাদের এই প্রজেক্টে ইমেজগুলো অ্যাড করে দিই। তো আর্টিকেল 1 2 3 4 এইভাবে ইমেজগুলোর নাম করা আছে। এটা করার কারণ হচ্ছে এই সেকশনে এরকম কিছু নাই এখানে, এই জন্য আমি এইভাবে করব। তো আমি এটাকে রিমুভ করি। এটার সেকশনের নিচে আমরা আর একটা সেকশন বানাবো, যেটা হচ্ছে পোর্টফোলিও সেকশন বা সামথিং কিছু একটা নাম দিই, পোর্টফোলিও। ওকে। এবং এর ভিতরে আমি ডিভ করব, কন্টেনার দিব, তারপর হচ্ছে ডিভ রো, এবং ডিভ কোল, এখানে আমি বলবো 12। কেন দিচ্ছি একটু পরে বুঝবেন। এইখানটায় আচ্ছা এটা রো এখানে ডান করে দিই, শেষ করে ফেলি, এবং এর নিচে ডিফ আর একটা রো দিই। এখানে রো না দিলেও চলবে, এটা বাদ দিই। এখানটা ইউএলএলআই করি, কারণ আমরা বাটন দেবো এখানে। আর এইখানটা রো দিয়ে অনেকগুলো গ্যালারি বানাবো। ডিফ কোল, আমরা তো এটাই করি না, কোল, তারপর হচ্ছে এলজি দেই, এলজি দিয়ে কাজটা করি, এলজি সাপোজ 3, 4টা দিতে পারি। এবং এর ভিতরে আমরা ইমেজকে কল করব। তো ডিপ দিয়ে বলবো, আমরা এখানে আরেকটা ক্লাস দিতে পারি অথবা নাও দিতে পারি, আমরা ওই ওই জায়গাটায় যাচ্ছি না, তবে দিতে হবে একটা কাজের জন্য, সেটার জন্য দিব। এখানে আমি বলতে পারি পোর্টফোলিও, এবং এর ভিতরে আমরা ইমেজকে কল করব, ইমেজ, ইমেজেস স্ল্যাশ ইমেজের নামটা, এবং এখানটায় একটা ক্লাস কল করব W100, যাতে উইথটা 100% হয়, ছোট হলেও যেন 100% হয়। আর এখানে অল্টারনেটিভলি বলবো পোর্টফোলিও, আর কিছু দিলাম না। এবং এই জিনিসটাই কিন্তু বারবার রিপিট হবে, রাইট। তাহলে এখানে ক্লিক, এখানে ক্লিক, এইভাবে কমেন্টিং করে যাতে বোঝা যায়। এবং এটাকে আমি কপি পেস্ট করব,
এবং এইখানটায় 2 3 4 5 6 7 8 9 10 এবং নিচে আমরা এক এক দিব, এখানে আমরা 1 2 দিব, রাইট। এবং আমি যদি ওয়েবসাইট এখন ভিজিট করি, এখানে একটা গ্যালারি পাচ্ছি, রাইট। প্রত্যেকটা ইমেজ কিন্তু সমান না, সেটা আমরা সমান করব। এখানে একটা নতুন জিনিস দেখবেন সিএসএস এর সমান করার ক্ষেত্রে। তো আমি এখানে ইউএল এলআই দেব। আমরা যে প্লাগইনটা ইউজ করব নাম হচ্ছে আইসোটোপ, সে কিন্তু বাটন ডিপেন্ডেবল, অ্যাঙ্কর ট্যাগ না। আর যেহেতু আমি এখানে বাটনে ক্লিক করব, ওয়েবসাইটগুলোতে কি থাকে, পোর্টফোলিও সাইটগুলোতে উপরে একটা বাটন থাকে, নিচে অনেকগুলো গ্যালারি থাকে। বাটনগুলোতে ক্লিক করলে অটোমেটিক্যালি গ্যালারি ইমেজগুলো চেঞ্জ হয় র্যান্ডম। আমরা এটা কন্ট্রোল করব এইভাবে। এই কারণে এখানে একটা বাটন দেব। বাটনের জন্য আমরা এখানে বাটন ট্যাগ কল করি। আপনি চাইলে টাইপ দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই। এখানটা বলবো অল। এরকম আপনার অনেকগুলো বাটন থাকবে। সাপোজ আমি এখানে ওয়েব ডিজাইন প্রজেক্টের জন্য একটা বাটন তৈরি করলাম। এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রজেক্ট, তারপর হচ্ছে ইমেল টেমপ্লেট প্রজেক্ট, দেন হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল প্রজেক্ট। এই তো আমরা এই কয়েকটা প্রজেক্ট বানাই। এবং আমি এইখানটায় ক্লাস দিব nav, রাইট। এটা তো আমরা জানি। রিলোড যদি দেই আমরা এরকম একটা ইন্টারফেস পাচ্ছি। এটাকে আমরা মাঝখানে আনার জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝখানে আসবে। উপরে নিচে গ্যাপ তৈরি করব, তাহলে এখানে বলি py5, একটা গ্যাপ তৈরি হবে, গ্রেট। এবং বাটনগুলো কালারিং করব। এটা করার জন্য প্রত্যেকটা বাটনে ক্লাস অ্যাড করব। আপনি যদি টাইপ দেন, টাইপ দিতে পারেন বাটন, বাট যদি নাও দেন তবু সে বাটন হিসেবে ট্রিট করে। আমি দিয়ে রাখলাম। এবং এখানে আমরা ক্লাস দিব btn, btn ড্যাঞ্জার নামে একটা ক্লাস দেই। রিলোড দিলাম, তাহলে আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। আমার এখানে কিন্তু একটা কালার আছে, একটা বাটনও আছে। তো এখানে নিশ্চয়ই ক্লাস করা আছে। আমি btn কাস্টমাইজ করি, রাইট। তাহলে আমার কি হবে, আমার সুবিধা হচ্ছে আমি ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কালার দিতে পারছি, btn কাস্টম। এবার যদি রিলোড দেই আমরা বাটনগুলো এরকম দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা বর্ডার আছে, দেখতে পাচ্ছেন তো? বর্ডারটা কিন্তু আসে। আমি এখানে একটা কাজ করি, btn এর পর আমি জানি না এখানে বর্ডার উপরেটাতে ছিল কিনা। এইখানটায় btn কিন্তু একটা ছিল, btnও ছিল, তা আমরা কিন্তু এখানে btn দেই নাই। এখানে আমরা btn বলি, তাহলে হয়তো জিনিসটা কাস্টমাইজড হবে। এবার আমরা ওয়েবসাইট রিলোড দিই, তাহলে দেখেন বাটনটা বর্ডারটা চলে গেল। এবং হোভার করলে কালারটা এরকম হয়ে যাচ্ছে, সেটা আমরা একটু কাস্টমাইজ করতে পারি। আমরা ওই দিকে না যাই, আমরা এখন ইমেজের হাইট নিয়ে কাজ করব। এবং ইমেজের নিচে একটা গ্যাপ তৈরি করব, এবং ইমেজগুলো কিন্তু অসমান, ডাইমেনশনটা কিন্তু অসমান। সেটা কিভাবে ঠিক করব? তো ওইটা ঠিক করার জন্য আমরা এইখানটায় যাব, পোর্টফোলিও সেকশনকে নেস্টেড করে ইমেজগুলোকে ডিরেক্ট কল করব। তাহলে স্টাইলে যাই, একদম নিচের দিকে পোর্টফোলিও সেকশনকে নেস্টেড করে ইমেজটাকে কল করি। ইমেজকে কেন কল করলাম সেটা আপনি এখন দেখতে পাবেন। তো এবার যদি রিলোড দেন, ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে আমার এখানে ইমেজ কল হচ্ছে। একটু ভালোভাবে খেয়াল করবেন, এই ইমেজে প্রত্যেকটা ইমেজ কিন্তু সমান না, রাইট। দুটা দুটা ওয়ে। আচ্ছা, পোর্টফোলিওটাকে কল করি, ওয়েট একবারে করে এখান সিএসএস এর কাজটা কমপ্লিট করি। এখানটা আমি পোর্টফোলিওকে কল করি, ওকে, তাহলে একবারে কাজটা হয়ে যাবে। রিলোড। প্রথমত আমি পোর্টফোলিওর নিচে একটা গ্যাপ তৈরি করি, মাঝখানে যতটুকু গ্যাপ আছে এটা 30 পিক্সেল না, তাহলে আমরা নিচের দিকেও বলবো 30 পিক্সেল, তাহলে সমান সমান গ্যাপ হবে। কিন্তু ইমেজের কারণে সমান সমান মনে হচ্ছে না। তো আমার হতে পারে যতটুকু ছোট সবচেয়ে ছোটটা নেব, অথবা সবচেয়ে বড়টাকে নিয়ে আমরা হাইট দেব। এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে 169 দেয়া আছে এখানে হাইট। তো আমি যদি বলি এটা হাইট হবে 200, সেটা আপনি করতে পারেন। এবং আপনাদের কিন্তু বারবার বলা হয় হাইট দিবেন না, কিন্তু আমি হাইট দিলাম। কিন্তু ইমেজগুলো লম্বাটে হলেও কয়েকটা ইমেজ কিন্তু চ্যাপ্টা মনে হবে। আপনি যদি আরো হাইট বানান তাহলে আরো চ্যাপ্টা মনে হবে, রাইট। দেখতে ভাল লাগবে, ভাল লাগে। কিন্তু এখানে একটা কাজ করলে জিনিসটা সুন্দর হয়ে যাবে, সেটা হচ্ছে অবজেক্ট ফিট।
অবজেক্ট ফিট যদি দেন কাভার, আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কাভার করি, ইমেজের সেন্টার পয়েন্টটা দেখায়, অতিরিক্ত ইমেজটা কিন্তু দেখায় না যদি আপনি অবজেক্ট ফিট করেন। যেমন দেখেন এই ইমেজের এত বড় এরিয়া যদি আপনি অবজেক্ট ফিট করেন তাহলে সে ব্যাকগ্রাউন্ড ইমেজের মতো ট্রিট করবে, এবং আপনি এই ইমেজটাকে মডিফাই করতে পারবেন। সাপোজ অবজেক্ট পজিশন করতে পারবেন, আপনি কোন দিক দেখাবেন, বটম, লেফট, রাইট। ও কিন্তু ভার্টিক্যালি কাজ করবে না, হরিজন্টালি কাজ করবে, কারণ আমার কিন্তু ডানে বামে কিন্তু এরিয়াটা বড়। কথা বুঝতে পারছি? তাহলে সে কিন্তু চেঞ্জ হচ্ছে, দো এটা লাগবে না। কথা বুঝতে পারছি? তাহলে আপনি এইভাবে লম্বাটে করতে পারবেন। তো আমরা এরকম লম্বাটে করতেও চাই না, আমরা শুধুমাত্র 200 পিক্সেল করব। তাহলে হাইট দিয়ে ফিক্সড করলাম, আমি কিন্তু মিনিমাম বা ম্যাক্সিমাম দিলাম না। তাহলে আমরা এরকম একটা বর্গাকার দেখতে পাচ্ছি। ডিপেন্ড করে আপনি এরকম চান কিনা। ক্লিক করে আমরা প্রত্যেকটা জিনিসকে আমি পেস্ট করি এখানে। ডান। আচ্ছা, এখন এই জায়গাটা যেটা করব সেটা হচ্ছে অল। ওয়েব ডিজাইনে ক্লিক করলে ওয়েব ডিজাইনের ইমেজ কয়েকটা দেখাবে যে প্রজেক্টগুলো আপনি করেছেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের কয়েকটা প্রজেক্ট দেখাবে, বাকিগুলো ভ্যানিশ হয়ে যাবে। তো আপনি ধরে নিতে পারেন এই ইমেজগুলো হচ্ছে আপনার প্রজেক্টের ছবি, এবং আপনি যখন অলে ক্লিক করবেন সব দেখাবে, বাকিগুলো ক্লিক করলে বাকিগুলো দেখাবে। আমরা এরকম ওয়েবসাইটগুলোতে দেখি, পোর্টফোলিও সাইটগুলোতে। তো এইটাকে এখন কাজ করানোর জন্য আমাদের যে প্লাগইনটা লাগবে সেটার নাম হচ্ছে আইসোটোপ। এই আইসোটোপ প্লাগইন, আইসোটোপ জে দিয়ে সার্চ দিবেন বা যে করে দিয়ে, তাহলে আইসোটোপে ঢুকতে পারবেন। ঢোকার পর এখানে আসলেন, এই যে দেখেন বাটন অ্যানিমেটেড হচ্ছে না, এটাই মূলত আমরা করব। এখানে ক্লিক করলে এইভাবে যে আসছে এটা মূলত আমরা করব। ফিল্টারিংয়ে যদি ক্লিক করি, আমরা মেটালে যদি ক্লিক করি এখানেও পাচ্ছি একই জিনিস, কিন্তু ফিল্টারিংয়ে গেলে কি হয়, শুধুমাত্র ফিল্টারটাকে হাইলাইট করে। কেন ফিল্টারে যাব, কারণ হচ্ছে এখানটায় ডকুমেন্টেশনটা কিন্তু ভালো না, কিন্তু ফিল্টারে ডকুমেন্টেশনটা অনেক সুন্দরভাবে দেয়া, নিচে বলে দেয় কোথায় কোন ক্লাস দিতে হবে। কথা বুঝতে পারছি? এই জন্য এখানে যাওয়া। কিন্তু কিছু জিনিস এখানে অপূর্ণ, একটু ওয়েট করেন আমি দেখি ওই জিনিসটা দেওয়া আছে কিনা, সেটা দেখি। নাই। আবার উপরে যাই। এইখানটায় আমি আপনাদের এটা ডাউনলোড করব আগে, সবার আগে এডিট দিস ডেমো। যদি ডেমোতে এডিট করতে চান সেটা আপনি করতে পারেন। সেটা হচ্ছে আপনার কোড পেনে যেতে হবে, বাদ। তারপর হচ্ছে ভ্যানিলা জেএস ডেমো, এটা যদি দেখেন অনেক সময় ওরা কি করে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয় যে এই ওয়েবসাইটগুলোতে এটা ইউজ করা হয়। সো এটা কিন্তু আসলে ওইটার জন্য না, এটা এমনি দেখতে যাচ্ছি। এটা বলছে কি বলছে, আমব্রেলা। আমব্রেলা কোথায়, চোখেই পড়ে না। কি বলছে, কন্টেনিং অ্যান আমব্রেলা। কোথায় আমব্রেলা, আজীব। আমব্রেলা বলতে কি বোঝায়, ইচ ইমেজ কন্টেনিং অ্যান আমব্রেলা। খাইছে, কোন ইমেজগুলো আমব্রেলা মেনটেন করে, আন্দাগন্দা দিয়ে দেই। এখানে বলছে আমব্রেলা, এই যে আমব্রেলা পাচ্ছে, ওখানে কোনো আমব্রেলাই ছিল না, সরি, ওটা ভুলবশত ক্লিক করছি। আমি ভাবছিলাম দেখাচ্ছিল, ওকে চলে আসছে। আচ্ছা, এখানটায় দেখেন এখানে কিন্তু সব বলে দিচ্ছে যে কিভাবে কি ডিজাইন করতে হয়, রাইট। এবং এইখানটা বলে দেয় যে কিভাবে অপশনগুলো হ্যান্ডেল করবেন। মজার বিষয় হচ্ছে আমাদের কোনো জেএস লিখতে হবে না, শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট যে করি লাইব্রেরিতে ইন্টিগ্রেট করতে হবে। এবং এইখানটায় কিন্তু সিএসএস করা আছে, এগুলো আমাদের লাগবে না। আমরা এটা শুধুমাত্র বুঝলেই হবে এখানে কিভাবে কি করেছে। কথা বুঝতে পারছি? এটা বুঝলেই হবে। এখানে দেখেন আইসোটোপ ফিল্টার এবং উপরে দেয়া এই জিনিসগুলো কাজ করছে খুব সুন্দরভাবে। এখানে দেখেন ডিপ দেওয়া আছে, রাইট। এই বাটনগুলোর ইন্টারফেসটা দেওয়া আছে। আমরা যদি এটাকে কপি করি এবং আমাদের জেএস ফাইলটাকে যদি ডাউনলোড করি তাহলে কি কাজ করবে সেটা আমরা দেখব। তো ওইটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, এটা ডাউনলোড করতে হবে না, নিচের দিকে যাই। জাভাস্ক্রিপ্ট তো ডাউনলোড করা উচিত, এগুলোতে পাবেন না, এটা আমরা শুরুতে পাবো আইসোটোপে। এই যে দেখেন এটা আছে, তো আমি এটাকে ক্লিক করি, ক্লোলে আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে ভার্সন হচ্ছে 3.0.6, ব্যাকে যান। আর এটা ভার্সন কত, পেইড অপশনও আছে কিছু, ভার্সনটা এখানে দেয়া নাই। আচ্ছা, একটা কাজ করি,
এইখানটা যেটা কাজ করছে সেটা কিন্তু এই দিস ডক্সে আছে। আমি যতদূর জানি এই আইসোটপ ফাইলটা কাজ করে না। তো আমি এইটাকে ক্লিক করব, তাহলে এটা ডাউনলোড হচ্ছে না। এটা যখন ডাউনলোড হবে এর ভিতরে তো এটা তো কাজ করে, তখন আমরা ওই ফাইলটা নিতে পারবো। ফিল্টারসে যাই, এখান থেকে আমরা ডকুমেন্টেশন দেখব আর কাজ করব। তো এখানে ভিতরে এটাকে এক্সট্রাক্ট করি, দেন এখানে ক্লিক করি, আইসোটপ ডক্সের ভিতরে যাই। এখানে দেখেন আইসোটপ পিকেজি মিন ডট জেএস ভিতরে কিন্তু নাই, ভিতরে পাওয়া যায়। তাহলে আমি এটাকে কপি করি, ভিতরে বা বাইরে সেখানে যেখানে নেন না কেন। এবার এখানে কিন্তু দেখেন ওই ফিল্টারিং এই ফাইলটা কিন্তু আছে, মানে আপনি যেটা সার্ভারে দেখছেন সেটা কিন্তু ডাউনলোড করলেন। এবার এখানে তো লিঙ্ক করা আছে, রাইট? তাহলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন। এখানে কিন্তু কোনো সিএসএস ফাইল নাই, সব প্লাগইনে সিএসএস ফাইল থাকে না। দেখেন জেএস ফোল্ডারের ভিতরে যেটা আছে সেটাকে সে লিঙ্ক করেছে, তার মানে এর ভিতরেরটা লিঙ্ক করেছে। লিঙ্ক করলাম, করার পর এটাকে ডিলিট করে দেই। দেন আমি এখানে যাই, জেএস ফোল্ডারের ভিতরে এটা অ্যাড করে দেই। এবার এইটাকে আমরা লিঙ্ক করব, কপিট। যে কোনো জায়গায় লিঙ্ক করলেই হবে, ফাইলটাকে লিঙ্ক করে দিলাম। এবার আসেন আমাদের যে কাজগুলো করেছিলাম এতক্ষণ সেইখানে যাই। এই যে এই জায়গাটা ইন্টিগ্রেশনে কাজ করব। এখন আমি যেভাবে বলবো সেভাবে করবেন, কারণ ওদের অনেক ভুল কিছু ইনফরমেশন দেয়। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইখানটায়, এখানে দেখেন গ্রিড দেয়া আছে, রাইট? এখানটা বলা আছে গ্রিড এবং এলিমেন্ট আইটেমগুলো দেয়া আছে, অর্থাৎ এইখানটা রো। গ্রিড কিন্তু দেখেন সবগুলো আইটেমের মাঝ প্যারেন্টে, তার মানে রোটাও কিন্তু প্রত্যেকটা কলামের প্যারেন্ট। এখানটা বলতে হবে গ্রিড এবং এলিমেন্ট আইটেম এই ক্লাসটা কমন, এটা দিতেই হবে। কোথায় দিব? গ্রিডের পর এই জায়গাগুলোতে দিবেন যেখানে যেখানে আপনার আইটেম থাকবে। এবার আমি কন্ট্রোল প্রেস করে ইউজ করছি, কন্ট্রোল প্রেস করে ক্লিক করছি, আমি একবারে ক্লাসটা বসায় দেব, স্পেস বসায় দিলাম। এবং প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, রাইট? মনে করেন এটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, তা আমি বলতে পারি শর্টকাট WP, রাইট? এটা হবে PHP টু HTML, তো P টু H, বা এরকম বলতে পারি PhD টু বা PhD টু HTML। আমি এইভাবে নামটা দিলাম। এটা হবে সাপোজ আমাদের এখানে কি কি বাটন দেওয়া আছে, ইমেল টেমপ্লেট, তাহলে এখানে লিখবো হচ্ছে ই টেমপ্লেট, আমরা এরকম একটা ক্লাসের নাম দিলাম। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস WP দিয়েছি, ওয়েব ডিজাইন WD, তো আমি এখানে বলি WD, সিরিয়াল মেনটেন করে আমি এগুলো দিলাম। এখন আমরা র্যান্ডম কাজ করব। WD আবার PhD টু HTML হতে পারে না, WDও তো ওয়েব ডিজাইন তো PhD টু HTML হতে পারে। তারপর এখানে ওয়ার্ডপ্রেস আর একটা দিলাম, তারপর ওয়ার্ডপ্রেসের সাথে কি ওয়েব ডিজাইনের মিল আছে না, তাহলে WD দেই, ওয়ার্ডপ্রেস এবং WD দুটাই দিলাম। তারপর এখানে আবার ইমেল টেমপ্লেট দেই, মানে আমি এরকম ম্যানুয়ালি মানে সব কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজগুলো করছি। এখানে WD দেই, ওয়েব ডিজাইন। তারপর এখানে আবার ইমেল টেমপ্লেট, বারবার দিচ্ছি, PhD টু HTML দিলাম। তারপর এখানে আবার আলাদাভাবে ওয়েব ডিজাইন দিই, WD। দেন এখানে মাথায় রাখবেন যেন প্রতিটা কলামে এরকম আসে, প্রতিটা প্রজেক্টগুলোর যে ক্লাস সেটা আমি বসাচ্ছি যাতে কানেক্ট করতে পারি। WD দিলাম, এটাই আবার ইমেল টেমপ্লেট হতে পারে, ইমেল টেমপ্লেট। তারপর এখানে হচ্ছে শুধুমাত্র টেমপ্লেট হবে, আর এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস হবে WP, আর এটা শুধুমাত্র WD। কথা বুঝতে পারছি? এবার আমি যদি ওয়েবসাইট দেখি আমার কোনো চেঞ্জ পাবো না, কারণ এটার সাথে কিন্তু এটা কানেকশন এখন তৈরি হয়নি, কানেকশনটা তৈরি করতে হবে। কিভাবে করব এটা আমরা এই পোর্শনটা ডান করলাম। নিচের দিকে যান, এখানে কিন্তু গ্রিডের কথাগুলোই বলছে ঘুরে ফিরে। বাটনে আসেন, বাটনে দেখেন বাটনগুলো দেয়া আছে এবং প্যারেন্টে BTN গ্রুপ এবং ফিল্টার BTN গ্রুপ এই দুটো ক্লাস দেয়া আছে। এই দুটো ক্লাসকে কপি করে আমরা এই UL এর মধ্যে অ্যাড করব। অ্যাড তো হলো না, কপি হয়ে গেছে।
দাঁড়ান আবার কপি পেস্ট করি, কপি কন্ট্রোল সি, দেন এর ভিতরে আমি এটাকে বসাই দিই, ডান। এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখেন ডাটা ফিল্টার নামে একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে যেটা বুটস্ট্র্যাপ মেনটেন করে, এবং শো অল এটাতে স্টার দেওয়া আছে মানে অল, তাই কি না? তো ডাটা ফিল্টারকে নেস্টেড করে এটাকে আমি কপি করি, করার পর বাটনগুলো অ্যাড করি। এই এলআই ইউএল কাজ করার হচ্ছে অর্থ হচ্ছে যে সে ডিজাইন করবে, ডেকোরেট করবে, আর এটা প্যারেন্টে দিতে হবে বাটনগুলো, এই জন্য আমি ইউএল এ দিয়েছি। এর পাশে আমরা সবগুলোতে ডাটা ফিল্টার অ্যাড করবো, ইভেন এখানেও। এবং এইখানটা হবে ওই যে ক্লাসগুলো দিয়েছিলাম না ওয়েব ডিজাইন, তো এখানে ডট দিয়ে বলবো ডাব্লিউডি, অর্থাৎ যখনই এই বাটনে ক্লিক করবে ডাব্লিউডির মাধ্যমে ওই ক্লাসগুলোর ওই বক্সগুলো দেখাবে, বাকিগুলো ভ্যানিশ হয়ে যাবে। এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ডাব্লিউপি ছিল। তারপর এটা হচ্ছে ইমেল টেমপ্লেট ই টেমপ্লেট, কিন্তু এটা সামনে ডট দিতে হবে, এটা ভুল করবেন না। যদি আপনি আইডি দেন, আইডি কিন্তু মাল্টি চয়েস করে না, এই কারণে আইডি এখানে কাজ করবে না। এখানটা হবে পিএইচডি টু এইচটিএমএল। কানেকশন ডান। আমি যদি ওয়েবসাইট ঘাঁটি এবার রিলোড যদি দেই, তো আমি যদি ক্লিক করি কাজ করে। কানেকশনের আর একটা ফাইনাল পার্ট বাকি আছে, সেটা করলে এটা কাজ করবে। নিচের দিকে স্ক্রোল করেন, আমি জানি না এখানে ওটা দেখাবে কিনা, ইন্টিগ্রেশন দেখাচ্ছে, বাট আমরা ইন্টিগ্রেশন না করেও কাজটা করতে পারি অ্যাট্রিবিউটের মাধ্যমে, সেটা আমি দেখতেছিলাম। সেটা কোথায় আছে আমি একটু বলে দেই, তাহলে ইজি হবে আপনাদের জন্য। এখানেও কিন্তু নাই। আমি এগুলো এত কিছু ওপেন করছি আপনাদের জন্য ওই জিনিসটা সাজেস্ট করার জন্য। এখানে দেখেন এখানে কিন্তু নিউ আইসোটপ গ্রিড ক্লাসটাকে কল করে এলিমেন্ট আইটেমের সাথে কানেক্ট করে দিচ্ছে, মানে এটা ইন্টিগ্রেশনের কাজ করেছে। আমি ইন্টিগ্রেশন ছাড়াও কোডটাকে যাতে কম হয় সেই ব্যবস্থা করছি, এত কিছু লাগবে না। সেই ব্যবস্থাটা কি, আমাদের এইখানটায় কিন্তু এই ফাইলটা কল করা আছে না কোথায় জানি, ওটা আমরা মনে হয় ডাউনলোডসে আছে। এখানে ফিল্টারের অপশনটাতে যাই, ফিল্টার, এটাকে আমি ওপেন করি। এটাও তো নিশ্চয়ই কল করা আছে তাই না, আমার কাজ করা আছে এখানে। এই ফিল্টারের ভিতরে এই যে এটা যে করা আছে নিশ্চয়ই কোথাও করা আছে। তাহলে ফিল্টারিংটাকে কপি করি, কন্ট্রোল এফ, তাহলে এখানে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেল, এই যে এগুলো হচ্ছে সাইড বার, এই যে এটা। এখানে দেখেন ডাটা জেস ফিল্টারিং ডেমো নামে একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে, এটা কিন্তু মেইন প্যারেন্ট একটা ডেমো, এবং ফিল্টারিং বাটন করা আছে, গ্রিড করা আছে, এলিমেন্ট আইটেম করা আছে, এটাই কিন্তু কাজ করছে আমার এখানে। কিন্তু এটা প্যারেন্টে একটা জিনিস দেওয়া আছে ডাটা জেস, এইটাকে কপি করেন, মানে সহজ উপায়ে যে জিনিসটা করা যাবে সেটা আমি করি। আপনার এখানে ইউএল, ইউএল এর প্যারেন্টকে এটা না, এবং রো এর প্যারেন্টও তো এটা, অথবা আপনি উপরে করেন তাও হবে। এখানে আমি এটা দিয়ে দিলাম। এবার দেখবেন কাজ করবে যদি কোথাও কোনো কিছু মিসিং না হয়। কাজ করে, কথা বুঝতে পারছি সবাই? এটা হচ্ছে এই এই এটাকে বলে অ্যাট্রিবিউট নট ক্লাস, এবং এটা প্লাগইনের মাধ্যমে বিল্ডিং করা। আপনি দেখবেন এখানে দেয়া আছে ডাটা ফিল্টার, এটা কি আপনার কি মনে হয় এটা নর্মালি কাজ করে? নো, প্লাগইনের মাধ্যমে বলা আছে যে এই বাটনে এটা ইন্টিগ্রেট করে দিলে কানেকশনটা তৈরি হবে, এবং প্লাগইনেই বলা আছে ডাটা জেস দিয়ে এটা কানেকশন করতে হবে, কিন্তু এখানে বলতে হবে ফিল্টারিং ডেমো, এই ওয়ার্ডটা বলতেই হবে। যেমন আমি এটাকে কপি করি, এর ভিতরে যাই, দেখবেন এখানে এগুলো দেওয়া আছে, এবং এখানে প্রোগ্রামিং করা আছে ওটার মাধ্যমে। কথা বুঝতে পারছেন? এবং ওটা অলরেডি বলা আছে, কমান্ড করা আছে যে তুমি যদি এটা এইভাবে দাও তাহলে এটা কাজ করবে ভিতরে, ও খুঁজে খুঁজে বের করবে এই জিনিসগুলোর এবং কানেকশন তৈরি করবে এটার সাথে। আপনি যদি এটা এর বাইরে দেন তাহলে কিন্তু হবে না, এর ভিতরেই দিতে হবে। আচ্ছা, আমরা নতুন একটা প্লাগইন দেখবো, সেটার নাম হচ্ছে লাইট বক্স। লাইট বক্স বলতে আমরা যেরকম মডেলে কাজ করি না, ওই মডেলের কাজেরই হচ্ছে একটা পার্ট। লাইট বক্স কিন্তু অনেক রকমের হয়, আপনি যে করি স্ক্রিপ্টে যদি যান এগুলো অনেক পাবেন। যেমন এই লাইট বক্সের ওয়েবসাইটে যদি যাই, এখানে ক্লিক করেন, জুমিং হচ্ছে, একটা ইমেজকে আপনাকে জুম করে দেখাবে, এখানে ক্লিক করি, জুম করে দেখাচ্ছে। পোর্টফোলিও সাইটগুলোতে কি হয়, আপনি একটা ইমেজকে দেখছেন, আপনি যখন ক্লিক করবেন, আমরা দুটো বাটন বানাতাম না এরকম পজিশন করে, মাউস রাখলে জুমের অপশন, তারপর লিঙ্কের অপশন, কেন করতাম? নিশ্চয়ই আমার কাজ আছে। জুমের অপশনে যদি ক্লিক করি তাহলে জুমিং হবে, সেটা আমরা করব। তো আমাদের এইখানে দেখেন ক্লিক করলে ডানে বামে কিন্তু অ্যারো চিহ্ন দেখায় না, দেখায় কিন্তু
এইখানে যদি ক্লিক করি দেখবে ডানে বামে একটা অ্যারো চিহ্ন দেখাবে, লোডিং। ফার্স্ট টাইম লোডিং হয়, এরপরে আর লোডিং হয় না। দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, ক্লিক করেন, স্লাইডিং। এরকম কিন্তু স্লাইডারও পাওয়া যায় লাইট বক্সের মাধ্যমে, পপ আপ হয়ে স্লাইডিং হচ্ছে। কোন স্লাইডিং হচ্ছে? এই চারটা ইমেজ স্লাইডিং হচ্ছে। তো আমাদের যেটা করণীয় সেটা আমরা এখানে ডাউনলোড করব, প্লাগইনটা ডাউনলোড করে ইন্টিগ্রেট করব। কোথায় ইন্টিগ্রেট করব? নিশ্চয়ই আমাদের ডিজাইন লাগবে, এবং ডিজাইনের জন্য আমাদের এই পোর্টফোলিওর ভিতরে একটা প্লাস চিহ্ন দেব প্রত্যেকটাতে। আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব, প্লাস চিহ্ন দিয়ে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। একটু ওয়েট করেন, ডিজাইনের কাজটা করে নেই। এখানটা অ্যাঙ্কর ট্যাগ দেই, হ্যাশট্যাগ দিই আপাতত, প্লাস চিহ্ন দিই। এখানে হ্যাশট্যাগ হবে না, অ্যাকচুয়ালি হবে যেটা সেটা হচ্ছে আমাদের যে লিঙ্কটা আছে, ইমেজের লিঙ্ক, ওই লিঙ্কটাই হবে ইমেজেস স্ল্যাশ আর্টিকেল 10.jpg। ঠিক আছে, ওই ফাইলের নামটাই দিলাম, কারণ মানুষ যখন ক্লিক করবে এই ইমেজটার জন্য ওপেন হয়, এই জন্য। ঠিক আছে, তাহলে এখানে 10, এখানে হবে 11, এখানে হবে 12, আর নাই মনে হয় নিচে। তার মানে এটা হবে 09, এটা হবে 08। তাহলে এটাকে কপি পেস্ট করি, তাহলে ইজি হবে। তারপর এটাকে পজিশন করে মাঝখানে দিব বড় সড়ো করে, যাতে আমরা ক্লিকাবল হতে হয়, ক্লিকাবল হয়। আর আমি পজিশন এফেক্ট দিব না, এটা আমার, আমি এখন এই মুহূর্তে তো এগুলো দেখাতে পারবো না, তাই না? আমার শুধুমাত্র প্লাগ ইন ইন্টিগ্রেশনের জন্য যতটুকু সিএসএস দরকার ততটুকু করব। ডান। এখন পোর্টফোলিওর ভিতরে অ্যাঙ্কর ট্যাগটাকে পজিশনিং করি। আমরা জানি কি বটম দিয়ে করি, বটম 0, 0 না অ্যাকচুয়ালি 50%, যাতে মাঝখানে আসে। আর রাইট 50%, তারপর হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সলেট -50%, মাইনাস না, কারণ যেহেতু বটম রাইট করছি তাহলে আমার পজিটিভ হবে 50%। ডান। এবং এইটাকে আমরা বলবো পজিশন রিলেটিভ। এটা না কল করলেও হবে, কারণ উপরে কল করা আছে। তো আমি এখানে বলি পজিশন রিলেটিভ। ডান। এখন আমরা এটা ডিজাইন করব। রিলোড। মেবি এটা সেভ করছি। হুম, প্লাস চিহ্ন দেখা যায় না কেন? আচ্ছা, কোথাও না কোথাও আছে, এই যে হতে পারে, এই যে। তো রিলোড দেই, দেওয়ার পর ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এইটার ফন্ট সাইজ বাড়াবো, ফন্ট সাইজ 40 পিক্সেল, কালার দিব হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, উইথ দিব হচ্ছে 50 বা 40 পিক্সেল, হাইট দিব হচ্ছে 40 পিক্সেল। এবং এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করি, টেক্সট লাইন সেন্টার করি, লাইন হাইট 40 পিক্সেল করি, যাতে মাঝখানে আসে। এবার দেখা যায়, যদি আপনি আরো বড় করতে চান করতে পারেন, 50। আর এটাকে আমি 60 করি, 60, 60। বড় সড়ো করলাম যাতে দেখতে পারি, মানে ডিজাইনটাকে মুখ্য ধরছি না। কপি পেস্ট করলাম এখানে, আমার এই জায়গাটায় পেস্ট। ডিজাইন ডান। এখন আমরা প্লাগ ইন ইন্টিগ্রেশন করব, অর্থাৎ ক্লিক করলে অন্য একটা পেজে যাচ্ছে, এটা যেন না হয়। কথা বুঝতে পারছি? ক্লিক জন্য করলে অন্য একটা পেজে না যেয়ে এইখানটায় পপ আপ জন্য আসে, মানে একটা মডেল আসে। এই জিনিসটা করার জন্য এগুলো ডিলিট করি, এগুলো লাগবে না। আমরা এটা ডাউনলোড করব, ডাউনলোড জিপ ফাইল, গিটহাবে যান, দেন এখন এই ভার্সনটা ডাউনলোড করব। তো এখানে ক্লিক করি, সোর্স কোড জিপ ডাউনলোড করলাম। এবার আমরা ব্যাকে যাই, এটা আমার লাগবে না, কিন্তু এখানে এক্সাম্পল দেখছি, গেট স্টার্টেড সেটা দেখছি, এবং কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা বলছে। এখানে আমরা শো ইন ফোল্ডারে যাই, এক্সট্রাক্ট করি,
এখানে সিএসএস পাবো, সিএসএসটাও নিতে হবে। লাইট বক্স, দেন এক্সাম্পলে গেলে এক্সাম্পল পাবো, কিন্তু এর বাইরে যাই, ডিআইএসটির ভিতরে যাব। এখানে দেখেন সিএসএস দেওয়া আছে, মিনি ফাইলটাকে কপি করি, দেন আমাদের প্রজেক্ট ফোল্ডারে সিএসএস ফোল্ডারে আমি এটাকে অ্যাড করে দিই। এবার এই সিএসএসটাকে লিঙ্ক করতে হবে, অথবা এখানকার সিএসএস গুলো আপনি চাইলে স্টাইল বা যে কোনো জায়গায় কপি পেস্ট করতে পারেন, মাল্টি সিএসএস লিঙ্ক না করে। এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কীভাবে সাজাবেন। এবং এটা অবশ্যই উপরে দিব, যাতে আমার সিএসএস সমস্যা না করে। দ্বিতীয়ত হচ্ছে এখানে যাই, জেএস ফোল্ডারে যাব, এখানে লাইট বক্স মিন ডট জেএস প্লাস যে করি জেএস, মিন দুটো নেই, দুটাকে কপি করি, দুটোই কিন্তু লাগবে। দেন আমি এখানে যাই, জেএস ফোল্ডারের মধ্যে পেস্ট করি, এবং ওরা কি বলে সেটা দেখি। ওরা বলে হচ্ছে লাইট বক্স সিএসএস এবং লাইট বক্স জেএস লিঙ্ক করতে বলে, শুধুমাত্র লাইট বক্স জেএস লিঙ্ক করতে বলে। তো আমরা তাই করি, একটা একটা করে দেখি কিভাবে কি করা যায়। আমি নিচের দিকে যাই, যে কোনো জায়গায় আমি এটাকে কপি পেস্ট করব। এখানে বলা আছে লাইট বক্স মিন ডট জেএস, আমি এটাকে কপি করি। যে প্লাসটা আছে ওটা নিচ্ছি না, ওটা না নিয়ে এটা কাজ করায় দেখি কাজ করে কিনা। আমি এটাকে লিঙ্ক করলাম, তো এটা ইন্টিগ্রেশন আছে কিনা সেটা দেখি। মনে হয় না কোনো ইন্টিগ্রেশন আছে, একটা ইন্টিগ্রেশন আছে রিসাইজ করার জন্য, তো এটা লাগবে না হয়তো। এখানে দেখেন ডাটা লাইট বক্স নামে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, অ্যাট্রিবিউট দিয়ে করতে হবে। তো ডাটা লাইট বক্স সব জায়গায় অ্যাট্রিবিউটটা দিতে হবে, এবং রোড ট্রিপ কমন একটা ওয়ার্ড দিতে হবে, রোড ট্রিপ বা সামথিং কিছু একটা। কেন? যাতে গ্যালারি তৈরি হয়, গ্যালারি তৈরি হলে স্লাইডিং হবে। তো নামটা কিন্তু সেম দিতে হবে, তাহলে গ্রুপিং হয়ে যায়। কথা বুঝতে পারছি? গ্রুপিং করার জন্য ডাটা লাইট বক্সের পর এই নামটা সেম দেবো সব জায়গায়। তো কপি করেন, করার পর আমরা উপরের দিকে যাই, এইখানটায় এই অ্যাট্রিবিউটটা ইউজ করি। লাইট বক্সের জায়গায় আমরা পোর্টফোলিও বলতে পারি না, পোর্টফোলিও বললাম। এই জিনিসটা সব জায়গায় ইউজ করবো যেখানে যেখানে অ্যাঙ্কর ট্যাগ আছে। আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট নাম দেন তবু কিন্তু কাজ করবে, কিন্তু স্লাইডিং হবে না, কারণ ওই নাম ধরে কিন্তু সে বোঝে এটা একটা গ্রুপিং, গ্রুপড গ্যালারি বা গ্রুপড পোর্টফোলিও। এবার আমরা এটা দিয়ে দিই পোর্টফোলিও। এবার আমরা রান করব, রিলোড ক্লিক করেন, কাজ করে? কাজ করে না। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, ভুল দেখাচ্ছে, কনসোলে যান, লাইট বক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল min ডট সিএসএ ক্লিক করেন। আমি এখানে ডাবল সিএসএ দিয়ে দিয়েছি। উপরের দিকে যাই, নর্মালি রাখি। এবার যদি রিলোড দেই, কাজ করে? তো আমি আবার ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে আরো 4টা রিলোড দেখাচ্ছে। প্রি পিএনজি ইমেজগুলো পাইনি, তো ইমেজগুলো যদি না পেয়ে থাকে আপনি দেখবেন এখানটায় ইমেজ আছে, এই ইমেজগুলোর কথা বলতেছে 4টা। তো সিএসএস ফোল্ডার এবং ইমেজেসের ডিরেক্টরিটা এইভাবে রেখে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার, এটা তো আমাদের প্রজেক্ট ফোল্ডার না, এই যে এখানটায় এর ভিতরে অ্যাড করে দেব এই ইমেজটা, তাহলে ইমেজের ইরোরটা আর আসবে না। এখন যদি রিলোড দেই, ইন্সপেক্ট এলিমেন্ট করি, কোনো ইরোর নাই, ঠিক আছে? কিন্তু কাজ করে কিনা এটা দেখেন, কাজ করে। তো এইখানটায় আমার প্লাগইনে মনে হয় সমস্যা থাকতে পারে। এই লাইটবক্স min ডট জেএস না ইউজ করে এই ফাইলটা ইউজ করি, আপডেটেড ফাইল মনে হয় এটা, প্লাস দেওয়া তো। এবার যদি রিলোড দেই, এটা তো নর্মালি কাজ করবে, আগেই করেছি। ক্লিক করলে দেখেন স্লাইডিং হয়ে যাচ্ছে লোডার, এবং এখানে যদি ক্লিক করেন চলে যাবে। আবার যদি এখানে যান তাহলে এগুলো দেখাচ্ছে গ্রুপিং। সবাই বুঝতে পেরেছি এটা? সবাই ক্লিয়ার এই অংশটুকু?
তো কিছু প্লাগইন দেখবো। কারো কোনো কোয়েরিজ আছে কিনা প্লাগইনের উপর? কারো কোনো কোয়েরি আছে? কিছু বলবেন? ওকে, ওয়েট করি। আচ্ছা, দেখেন উনি যেটা বললো, এইখানটায় যে মেনুটা আছে স্ক্রল করলে মুভিং হচ্ছে, মানে আমি চাই এটা যেন ফিক্সড হয়ে যায় উপরে যখন আমি স্ক্রল করব। উনি এটার কথা বলছে এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং ইজিং প্লাগইন লাগবে এটার জন্য। আমি উপরের দিকে যাই, এই ন্যাভে, ন্যাভ বলতে এতটুকু, আমি এখানে এইভাবে নর্মালি দেয়া। আমি যদি বলি স্টিকি টপ, যেটা বুটস্ট্র্যাপের ক্লাস দেয়া আছে, স্টিকি টপ, রিলোড যদি দেই নর্মালি এরকমই দেখাবে, কিন্তু স্ক্রল করলে দেখেন আটকে যাচ্ছে মেনুটা এবং দেখেন ভিতরে চলে গেছে আবার। পজিশনের ব্যাপার আছে, দেখা যাচ্ছে না কিন্তু, কিন্তু মেনুটা কিন্তু ঠিকই উপরে আটকে আছে। আচ্ছা, স্টিকি কিন্তু শুধুমাত্র এই পোর্শনের জন্য, এই কারণে প্রবলেমটা, মানে এই হিডারের ভিতরে স্টিকি হয়ে গেছে। যদি আমি এটা বাদ দিতাম, নিচের দিকে দিতাম, অর্থাৎ হিটারের ভিতরে কিন্তু ব্যানারটাও আছে, রাইট? এই কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো এখানটা যদি বলি ফিক্স টপ, তাহলে দেখবেন মেনুটা এখানে আছে ঠিকই, স্ক্রল করলে দেখেন আটকে যাচ্ছে। দেখছেন মেনুটা আটকে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে মেনুটা আমরা এইভাবে দিলেও যখন আমি স্ক্রল করব তখন যেন ব্যাকগ্রাউন্ড কালার আসে একটা, অর্থাৎ ইনিশিয়ালি কোনো কালার আসবে না, যখন আমি স্ক্রল করে এটা স্কিপ করব তখনই যেন কালারটা আসে। এই জিনিসটা করার জন্যই কিন্তু কাজ করতে হবে। এইটা দুইটা ওয়ে, একটা হচ্ছে আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারি, অথবা চাইলে আমরা প্লাগইন ইউজ করতে পারি। তো আমি কিছু ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাই। স্টার্ট বুটস্ট্র্যাপ, সরি স্টার্ট কই গেছি, স্টার্ট আপ ম্যাচার, অন্য একটা ওয়েবসাইটে গেছি। স্টার্ট বুটস্ট্র্যাপ, যদি এই ওয়েবসাইটে যান আপনি অনেকগুলো প্লাগইন দেখতে পাবেন, সরি থিম দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনি থিমগুলো ডাউনলোড করতে পারেন, পপুলার থিমস দেখায়, এবং এটা প্রো থিম। তারপর ল্যান্ডিং পেজগুলো দেখি, এটা নতুন আসছে, এটা হচ্ছে ভিউ জেস দিয়ে করা। ফ্রিগুলো দেখব, এটা আমি লাইভ প্রিভিউ দেখি, তারপর এটা লাইভ প্রিভিউ দেখি, দেন এটা এটা ওটা একই, আর এটা লাইভ প্রিভিউ দেখি। দুটো কিন্তু ফ্রি, দুটো কিন্তু পেইড। সো এইখানটা যদি যাই, এটা হচ্ছে পেইডটা, এটা তো লোডিং হওয়ার কথা না। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, মনে করেন আমি এখানে গেলাম, এটা কিন্তু ভিউ জেস দিয়ে করা মেবি, না এটা ভিউ জেস দিয়ে করে না। নতুন ট্যাবে ওপেন হোক, আর এইটা দেখেন, রিমুভ করি ফ্রেমটা, নর্মালি দেখেন স্ক্রল করেন, দেখেন একটু ছোট হয়ে গেল, এবং স্ক্রল করেন দেখেন বাটনের মধ্যে একটা ক্লাস চলে আসছে, রাইট? তো আমি যদি আবার ক্লিক করি অ্যানিমেটেড হচ্ছে। আবার এখানে যান, রিমুভ ফ্রেম, স্ক্রল করলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, এবং আমি যদি এখানে সার্ভিসে ক্লিক করি অ্যানিমেটেড হচ্ছে। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে এটা হয়, মানে সেকশনের মধ্যে মেনুটার একটা কানেকশন তৈরি আছে। আমরা এখানে ল্যান্ডিং পেজের কাজটাই করব, কারণ আমার এখানে কিন্তু ফিচার আছে অলরেডি। দেখেন এটা কিন্তু কাঁপাকাঁপি করতেছে কিন্তু, রাইট? কিছুক্ষণ আগে কিন্তু কাঁপতেছিল। ওকে, এখন এইখানটা যে কোডটা দেওয়া আছে সেটা আমরা ভিউ পেজ সোর্সে যাই, যাওয়ার পর এইখানটা নিচের দিকে দেখবেন কোডগুলো দেয়া থাকে, এই যে স্ক্রিপ্ট ডট জেএস, এখানে দেখবেন কন্ট্যাক্ট মি, বুটস্ট্র্যাপ ভ্যালিডেশন, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজিং, যেটা আমাদের লাগবে এই এই ধরনের অ্যানিমেশনের জন্য, কারণ আমি যখন ক্লিক করছি তখন অ্যানিমেটেড হচ্ছে না, ইজিং করে এফেক্ট দিচ্ছে সেটা। তো আমরা স্ক্রিপ্ট ডট জেএসএস এ যাই, এরা কিন্তু এইভাবে ডকুমেন্টেশন দেয় না, এবং আমি কোনো অন্য কোনো ওয়েবসাইটে গেলেও কিন্তু এইভাবে পাবো না, পাইলেও হয়তো খুঁজতে হবে। এখানে দেখেন সব কিছু বলা আছে, কিভাবে কোথায় কাজ করে সব কিছু বলা আছে, উইন্ডো স্ক্রেল, ন্যাপবার, কলাপস, যা যাবতীয় আছে সব এর মধ্যে আছে। আমি যেটা করব এই পুরো জিনিসটাকে কপি করব, অথবা এই স্ক্রিপ্টটা কপি করলাম, করার পর একটা ফাইলে নিয়ে আসবো, নিচের দিকে না ফাইলে একটা নিয়ে আসবো, তাহলে আমরা এই এফেক্টটা পাবো, তাই না? তারপরে কাস্টমাইজেশনে অনেক কাজ আছে, নিউ ফাইল, কারণ এটা অনেক বড় প্লাগইনটা। এই প্লাগইনটার ডকুমেন্টেশন আমি খুঁজে পাইনি কোথাও, এই জন্য আমি এইভাবে নিচ্ছি। তো এটা বলতে পারি স্ক্রিপ্ট বা সামথিং কিছু একটা, আমি এখানে বলি স্ক্রিপ্ট, অথবা মেনু জেস বলতে পারি, মেনু জেস, শুধুমাত্র মেনুর কাজ করা হচ্ছে এখানে।
এবার এখানে দেখবেন কিছু ক্লাস দেওয়া আছে এবং বলছে জেএস স্ক্রল ট্রিগার এইচআরইএফ স্টার স্টার বলতে অল, যেই সব জায়গায় হ্যাশট্যাগ থাকবে সেটা বোঝাচ্ছে। অর্থাৎ আমার এখানে দেখেন হ্যাশট্যাগ আছে, তার মানে আমি ল্যান্ডিং পেজ বানালে এখানে একটা হোম দিব। হোম মানে হচ্ছে, এটা মানে কি, হ্যাশট্যাগ মানে কি নর্মালি আইডি। হ্যাশট্যাগ এখানে দিয়ে রাখছিলাম যাতে ক্লিক করলে কোথাও না যায়, রিফ্রেশ যাতে না হয়, কিন্তু এখানে আইডি হিসেবে কাজ করছে। তার মানে হোম নামে একটা আইডি আছে যেটা হচ্ছে এটা, আমি এখানে বলবো আইডি। তাহলে কি হবে, অটোমেটিক্যালি হোমে আটকে যাবে। যেমন আমি যদি এখন রিলোড দেই আমার প্রজেক্টটা, রিলোড দিলাম সাপোজ, এবং স্ক্রল করি, স্ক্রল করে এই জায়গাটা আছে, এই যে হোম আছে না, ক্লিক করেন, দেখেন ওই হোমে চলে গেল। মানে এটা হচ্ছে হোম পেজ, হোম সেকশন। এই জন্য ক্লিক করলে এখানে আসবে। আমি যদি আবার এরকম করি, ক্লিক করেন, আবার এখন যাচ্ছে। আবার যদি স্ক্রল করি, এখানে যদি ক্লিক করেন, আবার হোমে চলে আসতেছে। তার মানে কানেকশনটা তৈরি হয়েছে। কিন্তু এটা যাতে স্মুথলি হয়, এই কারণে ইজিং নামে যে প্লাগইনটা আছে সেটা ডাউনলোড করতে হবে। এটা সিডিএন লিঙ্ক দেওয়া আছে, এটা কিন্তু সার্ভার থেকে ডাউনলোড হয়, সার্ভারে আছে। তো ওই সিডিএন লিঙ্কটা আমরা ইন্টিগ্রেট করব, কিছু না করে ইন্টিগ্রেট করব ডিরেক্ট। তো আমরা যে কোনো জায়গায় করতে পারি, আমি এর নিচেই করি। এবার দেখেন স্মুথলি এটা হবে কিনা সেটা দেখব। রিলোড, আমি এরকম করি, যায়, স্মুথনেসটা কিন্তু কাজ করে না। আমি এখানে যাই, ক্লিক করেন, স্মুথনেস কাজ করে। ইন্টিগ্রেশন এখনো পারফেক্টলি কাজ করছে না। ইন্সপেক্টমেন্ট করি, এখানে কিন্তু ইরর আসছে। ইররটা সলভ করলে আগে এখানে বলছি ক্যারোসেল ইজ নট এ ফাংশন, সুইপ আনডিফাইন্ড। ইজিং এর ভিতরে সুইপ নামে একটা ওয়ার্ড আছে, সেটা আনডিফাইন্ড। আর আনকর টাইপ ইরর ডলার সাইন ক্যারোসেল ইজ নট এ ফাংশন। অর্থাৎ নিচের দিকে আমরা যে ক্যারোসেল দিচ্ছি এটা ফাংশন হিসেবে কল করছে না, ট্রিট করছে না, প্রবলেম করছে। তাহলে আগের জায়গায় ফিরে যাই, প্রবলেমটা কোথায় সেটা আমরা সলভ করি, কমেন্ট করি। কমেন্ট করার পর রিলোড দেন, দেখেন তো এখানে কোনো ইরর আছে কিনা। এবার দেখেন একটা ইরর দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্যারোসেল ইজ নট ডিফাইন্ড। আমরা এখানে যে করে ইউজ করেছিলাম না এতক্ষণ, কোথায় এটা, ও সরি সরি সরি, আমরা তো ফাইল কল করছি কিন্তু এটা তো আমরা লিঙ্ক করি নাই। সো এটা লিঙ্ক করতে হবে। কিন্তু ক্যারোসেল তো কাজ করার কথা, এটা কাজ করে না কেন? মেবি এই যে ইন্টিগ্রেট করছিলাম না, এটার কারণে প্রবলেম হতে পারে। আমি এটাকে যদি কাট করি, এবার যদি রিলোড দেই, তবু প্রবলেম দেখাচ্ছে, রাইট? ক্যারোসেল ইজ নট এ ফাংশন, এটা হতেই পারে না। কারণ ক্যারোসেল তো বাই ডিফল্ট একটা ক্লাস, যেটা বুটস্ট্র্যাপে তো কোনো কিছু আমরা মানে রিলোড বা এডিট করে নাই। এই ক্যারোসেলটাকে, ক্লাসটাকে আমি উপরের দিকে কল করে আছে, তাতে কাজ করার কথা। আচ্ছা, আরেকটা জিনিস করি, কেন ইরোড আসতেছে, ওই ইরোডের জন্য কিন্তু বাকি প্লাগইনগুলো কাজ করবে না, প্রবলেম হবে অনেক। আমি এটাকে কমেন্ট করি, দেন এগুলো প্রত্যেকটাই কমেন্ট করি, তাহলে দেখি ইরোড আসে কিনা। এবার ইরোড আসে, কোনো ইরোড নাই। এইখানে যে স্লাইডিং আছে সেটা কাজ করবে কিনা সেটা দেখি, রিলোড। এটাতে একটা স্লাইডার মনে হয় অ্যাড করা ছিল। কতক্ষণ পর পর, ওরে বাবা, আমি এখানে 100 দেই, রিলোড, কাজ করে। এখানে না মনে হয় স্লাইডার দেওয়া ছিল, কাজ তো করার কথা। যদি স্লাইডার কাজ না করে তাহলে বুঝতে হবে যে এটা অন্য জায়গায় ঝামেলা আছে। অন্যান্য প্লাগইন যেটা আমি ইন্টিগ্রেট করছি সেখানে কোনো ঝামেলা নাই। কেউ কিছু বলছেন? এখানে ছিল না, কোথায় ছিল? এই যে ওয়ান্স আপন এ টাইম, ও নিচের দিকে ছিল, রাইট? এইখানটায় ছিল। এই যে স্লাইডিং হবে তাড়াতাড়ি, ঠিক আছে, কাজ করে তাহলে। কিন্তু আমি যদি এখন সেভ করি তাহলে কি কাজ করে? রিলোড দেন, হ্যাঁ হচ্ছে তো, কাজ তো ঠিকই করে। নিচের দিকে আমরা প্লাগইনগুলো কিন্তু দেখাচ্ছি। এবার এখানে আমরা 10,000 দিয়েছি, তো আমি যদি বলি 100, কাজ করবে, করবে না যে তা না, করছে অলরেডি, করছে। কিন্তু ক্লিক করলে আবার কাজ করছে ঠিকই। মানে আমরা যে ইন্টিগ্রেট করেছি সেটা কাজ করে না, কথা বুঝতে পারছেন? আমরা যে ইন্টিগ্রেট করেছি সেটা কাজ করে না, কিন্তু স্লাইডিং ঠিকই হচ্ছে। তার মানে এটা ডিসেবল হয়ে গেছে। কিসের জন্য বলেন তো? এইটার কারণে হতে পারে।
তো আমরা এটা উপরে রাখি, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেই, তবু প্রবলেম দেখাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা কমেন্ট করি, দিলাম না, ম্যানুয়ালি যা থাকবে তাই, তাহলে আমরা ওই 10 সেকেন্ড পর পর স্লাইডিং পাবো। এটা আমরা ইন্ডিকেট করছি না, কারণ ওই যে মাল্টি প্লাগইন ইউজ করছি, যে সুইপার ইউজ করছি, এই কারণে হয়তো প্রবলেম হচ্ছে, এটা একটা কারণ হতে পারে। এগুলো ঠিকঠাক কাজ করছে, এটা হচ্ছে বড় বিষয়। এবার আসেন আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ইজিং। এইটা আমরা এখন অ্যানাবেল করব। অ্যানাবেল যদি করি, রিলোড দেই, এখানে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন, কাজ করবে না, কারণ আমরা এখন ওই ফাইলটা লিঙ্ক করিনি, মেনু ডট জেস। এই ফাইলটার এগুলো আবার কাস্টমাইজ করতে হবে যতটুকু পারা যায়। আমরা এখন নিচে বা উপরে যে কোনো জায়গায়, কিন্তু ইজিং এর নিচে অবশ্যই এই ফাইলটাকে লিঙ্ক করতে হবে। করলাম, রিলোড দেই, এবার স্ক্রল করেন, ক্লিক করেন, অ্যানিমেটেড হয়। এবার আমি ইন্সপেক্ট এলিমেন্ট করব, করার পর দেখব কোনো ইরর আসছে কিনা। দেখছেন 1000টা ইরর। এখানে বলছে ফেড ইন ড্যাশ ড্যাশ ড্যাশ, ওই ফাইলটার ভিতরে এতগুলো সুইং টুইং কোনো কিছুই কাজ করে না। কেন করে না? এখানে দেখেন লাইব্রেরি দেওয়া আছে আলাদা, স্লিম দেওয়া নাই। এটা কিন্তু একটা কারণ, কারণ এখানে কিন্তু আপডেটেড প্লাগইনটা দেওয়া আছে, লাইব্রেরিটা। আমরা আপডেট লাইব্রেরি ইউজ করছিলাম না jQuery.com থেকে, এটা আমরা ইন্টিগ্রেট করবো এবার jQuery.com। তারপর হচ্ছে ডাউনলোডস, অথবা এখানে ক্লিক করলে হতো গুগল সিডিএন, দেন এই 3.4.1 এই ফাইলটা ইন্টিগ্রেট করতে হবে। এটার কারণে লাইব্রেরিটা আপডেট না হওয়ার কারণে আমরা নতুন যে প্লাগইনগুলো ইউজ করছি সেটা কাজ করছে না। ইন্টিগ্রেট করে দিলাম। এবার আমি দেখব যে পারফেক্টলি ঠিক আছে কিনা, রিলোড। এবার একটা ইরর দেখাচ্ছে, ক্যান নট রিড প্রপার্টি টপ অফ আনডিফাইন্ড menu.js। অর্থাৎ আমি যদি ক্লিক করি 46 নাম্বার লাইনে অফসেট টপ, এটা ভুল দেখাচ্ছে, কারণ মেইন ন্যাভ নামে কোনো আইডি কল করা হয়নি, এই কারণে। তো আমি যদি ক্লিক করেন, অ্যানিমেটেড হয়ে আসতেছে। মেইন আইডি নামে একটা ক্লাস আইডি কল করতে হবে, যেটা ওরা বলছে। তো আমি এই আইডিটাকে কপি করি, করার পর আমাদের জেস উপরের দিকে এই আইডির এইখানটা একটা আইডি কল করব, এইখানটায়। তাহলে সে আইডিটা পাবে এবং ইরর দেখাবে না। রিলোড, দেখেন ইরর চলে গেছে, তার মানে কি বাকিগুলো কাজ করবে। এবার আমি যদি রিলোড দেই, মাখন এখানে আসলাম, ক্লিক করেন, উপরের দিকে তাকাবেন, এখানটায় কি হয়, হোম আসছে। আবার যদি এখানে ক্লিক করেন, হোমে চলে আসতেছে। এইটা আরো ইন্টিগ্রেশন বাকি আছে কিছু। সো আমি দেখাচ্ছি কি কি করতে হবে। এখানে হোমে যাই, হোম, এখানটা হচ্ছে ফিচার্স, আমি এটাকে অ্যাড করব ফিচার্স আইডি হিসেবে, অ্যাবাউট আইডি হিসেবে অ্যাড করব, এটা ছোট হাতে দেই। টেস্টিমোনিয়াল এখানে অ্যাড করব, টিটা ছোট হাতে দেই, বড় হাতে দিতে পারেন বাট ছোট হাতে সব জায়গায় দিচ্ছি। এখানটায় প্রাইজিং টেবিল পিটা দেই, কন্ট্যাক্ট সিটা দেই। তাহলে আমরা এই ক্লাসগুলো, ক্লাস না আইডিগুলো কল করব বিভিন্ন সেকশনে। তো আমরা একটা সেকশন একটা আছে, এটা মনে হয় কন্ট্যাক্ট সেকশন, এইখানটা আইডি হিসেবে কল করি কন্ট্যাক্ট। তারপর এটা আর একটা সেকশন প্রাইজিং, তো ক্লাস দিব, আমি জানি না ওখানে কি লিখছে, প্রাইস মেবি, ভুল হলে পরে দেখবো না। এখানটা আর একটা সেকশন আছে, এটা হচ্ছে ফিডব্যাক সেকশন, এটা তো প্রাইস, কনফিউজড। এটা মনে হয় ফিডব্যাক সেকশন হবে, কিন্তু ফিডব্যাক এখানে কল করা হয়েছে টেস্টিমোনিয়াল। তাহলে এটাকে নেই, অ্যাবাউট সেকশন না, এই যে ফিডব্যাক সেকশন, এখানটা আইডি একটা কল করা আছে ফিডব্যাক। তো যদি ফিডব্যাক কল করা থাকে, তাহলে এখানটায় ফিডব্যাক নামটা দিব, কথা বুঝতে পারছি, এই নামটা দিব। অ্যাবাউটে যাই, অ্যাবাউটের এই জায়গাটায় আইডি কল করব অ্যাবাউট, তাহলে কানেকশন তৈরি হবে। এবং সব শেষে পোর্টফোলিওতে আমরা কোনো কাজ করিনি, কিন্তু তারপরে আমরা একটা আইডি দেই পোর্টফোলিওতে এবং লিঙ্ক করব ওখানে পোর্টফোলিও। উপরের দিকে যাই, এটা হচ্ছে সার্ভিস সেকশন, রাইট? এখানে আমরা সার্ভিস নাম দিয়েছি ফিচার্স, তাহলে এখানে বলবো আইডি ফিচার্স, ফিচার যদি দিয়ে থাকি, এবং অ্যাবাউট হচ্ছে এটা,
তাহলে এখানে একটা আইডি কল করব অ্যাবাউট। এবার আরেকটা হচ্ছে পোর্টফোলিও নামে একটা লিঙ্ক করব, যেটা ওরা বলছে। এখানটা পোর্টফোলিও, এখানে হচ্ছে পোর্টফোলিও। তাহলে আমাদের সবগুলোর উপরে একটা লিঙ্ক করে দিলাম। টেস্টিমোনিয়ালে ক্লিক করলে টেস্টিমোনিয়ালে, প্রাইজিং ক্লিক করলে প্রাইজিং, পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিও, তারপরে কন্ট্যাক্ট আস, হোম, ফিচার, অ্যাবাউট। অ্যাবাউট বলতে এটা কথাই বলছে, যদিও এটা এইভাবে অ্যাবাউট না লিঙ্ক করলেও চলতো। সো আমরা এগুলো করলাম, বাট ইজিংটা এখন ইন্টিগ্রেশন হয়নি সামহাউ। আমরা নিচের দিকে যাই, এখানটায় জেএস লিঙ্ক করছে মেনু ডট জেএস থেকে, ঠিক আছে। এবং ইজিংটা আমরা সার্ভার থেকে লিঙ্ক করেছি। মেনু ডট জেএসএস এর ভিতরে বলা হচ্ছে যেসব জায়গায় হ্যাশট্যাগ থাকবে সেটা একটা লিঙ্ক আপ হবে। এখানটায় কিন্তু নাম টাম দেয়া আছে। স্ক্রল টু টপ, এই ক্লাসটা অ্যাড করতে হবে। কথা বুঝতে পারছেন? এই ক্লাসটা অ্যাড করতে হবে। তারপর জেএস স্ক্রল ট্রিগার, এই ক্লাসটা অ্যাড করা হয়নি। এগুলো আমরা অনেক কিছু করি না এখনো, কিন্তু আমরা চাচ্ছি যে আউটপুট আসুক। তো জেএস স্ক্রল ট্রিগার এই ক্লাসটা অ্যাড করতে হবে গাইস। কোথায় অ্যাড করবেন? আমাদের যে লিঙ্কগুলো আছে, অর্থাৎ মেনু যে আছে, এই মেনুর এই অ্যাঙ্কর ট্যাগগুলোতে অ্যাড করতে হবে, সবগুলোতে। কথা বুঝতে পারছি? এটা দিতে হবে, এবং দেওয়ার সাথে সাথে এর পরে কি দিব সেটা আমাদের বলতে হবে। এখানে কিন্তু ক্লাস একটা, তো এই ন্যাফ লিঙ্কগুলোর পাশে যে স্টিকার অ্যাড করে দেই, এর পাশে এগুলো অ্যাড করে দেই। দেন আমি রিলোড দিই আবার টেস্টিমোনি। এবার দেখেন আউটপুট আসছে, ওইটার কারণে কাজ করছিল না। ক্লিয়ার সবার? অন্তত এতটুকু তো ক্লিয়ার। এবার আরও কিছু জিনিস দেখব। স্ক্রল করলে কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হবে। সেটা করব কিভাবে? ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর এইখানটা দেখবেন ন্যাপ বার, স্ক্রল করেন, দেখেন একটা ক্লাস অ্যাড হয়েছে। এখানে বলা আছে মেনুতে 100 পিক্সেল যখন স্ক্রল হবে তখন ন্যাপবার শিং নামে একটা ক্লাস অ্যাড হবে। তো আমি যদি ন্যাপবার শিং না করি, আমি যদি বলি বিজি ড্যাঞ্জার নামে একটা ক্লাস অ্যাড হবে, তাহলে কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে না? সাপোজ আমি ড্যাঞ্জার দিলাম 100 পিক্সেল, যদি টপ থেকে নিচে ডাউনলোড মানে স্ক্রল করে, তাহলে স্ক্রল করেন, আসছে না? আসার পিছনে কারণ হচ্ছে বিজি ড্যাঞ্জার, সরি বানান ভুল করছি, এত বানান ভুল হচ্ছে। রিলোড, এবার আসে, স্ক্রল করেন, তাহলে কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? এইটার স্মুথনেসটা তৈরি করব, এইভাবে করব না আমরা। আমরা যে বিজি ওই শ্রিঙ্ক, এটা কিন্তু জাস্ট একটা ক্লাস, আর কিছু না। এবং 500 পিক্সেলের পরে স্ক্রল যখন হবে তখন আসবে, এর আগে আসবে না। আমি এরকম করছি। তো এইটাকে আমি কপি করি, করার পর কাস্টম সিএসএস করতে হবে। আবার নিচের দিকে যাই, ন্যাপ বারের মধ্যেই কিন্তু ক্লাসটা অ্যাড হয়, এই জন্য আমরা এইভাবে দিব। আমি যদি আবার দেখাই, ইন্সপেক্ট এলিমেন্ট, এই জায়গাটায় ন্যাপ বারে অথবা আইডিকে কল করলেও করতে পারেন স্ক্রল, ওইখানেই কিন্তু এটা অ্যাড হচ্ছে। তাহলে ন্যাপ বার ন্যাপ, এই আইডিটাকে কল করি, কল করার পর এই জায়গাটায় এটা বসাবো হ্যাশট্যাগ দিয়ে, যেহেতু এটা আইডি, এবং হ্যাশট্যাগ দিয়ে এটা বসাবো, এই জায়গাটা এটা অ্যাড করি। কেন করছি এখন বুঝবেন। রিলোড দেই, তো স্ক্রল করলে কিন্তু আসবে না, যখন 500 পিক্সেল স্ক্রল হয়ে যাবে তখন আসবে, কারণ আমি বলে দিয়েছি 500 পিক্সেল নিচে স্ক্রল করতে হবে। তো স্ক্রল করেন, আসছে, এবং এই জায়গাটায় তখন আসবে, উপরে গেলে কিন্তু আসার কথা না। আচ্ছা, এটা সিএসএস, এটা আসবেই। ন্যাপবার স্ট্রিং কিন্তু এখানে নাই, আসার কথা না কিন্তু। রিলোড আবার দেই, নাই কিন্তু। স্ক্রল করেন, তখন আসবে। আবার স্ক্রল করে উপরে গেলে থাকার কথা না, চলে গেছে, তখন মনে হয় হ্যাং করছিল। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, এইটার মতোই ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার রেড, এবং এই কালারটা দেব। দেখেন কালার কাজ করে, স্ক্রল করেন, তখন কিন্তু কালার আসবে, কিন্তু টেরও পাবেন না কখন কালারটা আসতেছে। এটাকে ইউজার ফ্রেন্ডলি আমি করে ফেললাম। স্ক্রল করলে কালারটা চলে আসলো, তাতে কি হবে, বাকি সেকশনগুলো তো যাতে মেনুটা দেখা যায়, লোগোটা ভালোভাবে বোঝা যায়। কিন্তু এই সময় আমি চাচ্ছি যে প্যাডিং হয়ে যাক। নর্মালি কিন্তু একটু প্যাডিং থাকে 0, এই যে প্যাডিং, তো এই প্যাডিংটা 0 করব, শুধুমাত্র উপরে নিচে। তাহলে আমি এখানে বলবো প্যাডিং টপ 0, আর প্যাডিং বটম 0, যাতে ছোট হয়ে যায়।
নর্মালি এরকম থাকবে, স্ক্রল করলে ছোট হয়ে যাবে। তো এই জিনিসটাকে কপি করেন, ছোট যে হবে ওটা ধীরে ধীরে হবে না, ওইটার জন্য এটা ডিলিট করে দেই। আমরা এখানে ট্রানজিশন দেব, ট্রানজিশন ডিউরেশন 0.3s, যাতে ধীরে ধীরে কাজ করে। রিলোড দেই, এইভাবে আসে স্ক্রল করেন, দেখেন ছোট হয়ে গেল। এবং স্মুথলি, এটা আরও স্মুথ করা যায়, লিনিয়ার টিনিয়ার ইউজ করলে আরও স্মুথ করা যায়। সবাই বুঝতে পেরেছি? এবং অনেক পরে হচ্ছে, তো এটা আপনি আগায় দেন, 200 করেন বা 100 করেন, দেখতে ভাল লাগবে। রিলোড, কথা বুঝতে পারছি? এটা করলাম, এখন ক্লিক করলেও কিন্তু অ্যানিমেটেড হচ্ছে, গ্রেট, রাইট? ওকে, আমরা এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে স্ক্রল করলে এই মেনুগুলোতে একটা ক্লাস অ্যাড হবে, সেটা করব। হাউ? আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে দেখবেন জেএস ট্রিগার স্ক্রল করা আছে না, স্ক্রল করেন, ভিতরে কিছু হচ্ছে? যদি না হয়ে থাকে, মনে হয় আমাদের একটা কাজ বাকি আছে। যেমন আমি যদি এটা দেখাই, ফর এক্সাম্পল একটা ক্লাস চেঞ্জ হচ্ছে বিধায় কিন্তু দেখেন কালার অ্যাড হচ্ছে, তাহলে কিছু একটা তো করা আছে যেটার কারণে কালারটা চেঞ্জ হচ্ছে। আমার কিন্তু প্লাগইন রেডি, শুধুমাত্র এইখানটা ইন্টিগ্রেশন বাকি। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, বডিতে দেখেন কিছুই দেয়া নাই, এই জায়গাটায় কিছুই দেয়া নাই, স্ক্রল করছে, সবই ঠিক আছে। এখানে অ্যাঙ্করটাকে কিন্তু জেএস স্ক্রল করছে, কোনো কিছুই করে নাই, কিন্তু স্ক্রল করলে দেখেন একটা ক্লাস অ্যাড হচ্ছে, নাম হচ্ছে অ্যাক্টিভ। মূলত ওইটার কাজ আমরা কিভাবে করব সেটা দেখব। এখানটা বলা আছে ন্যাপবার এক্সপ্যান্ড ড্যাশ 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 টেক্সট আপার কেস ফিক্সড টপ, এটা আমরা দিয়েছি। এবার এখানে আমরা লোগোর কাজ যদিও করিনি, দরকারও হবে না। এখানে আমরা ট্রিগার করেছি, কিন্তু অটোমেটিক্যালি স্ক্রল স্পাইর যে কাজটা হচ্ছে সেটার জন্য কি বাকি আছে, যেটার জন্য কাজ করে সেটা আমরা দেখব। এখানটা যাই উপরের দিকে, মেনুতে বডিতে দেয়া আছে পেজ টপ, ওইটার কারণ হচ্ছে এই যে এখানে ক্লিক করলে পেজ টপে যাবে, এটার জন্য। ওটাও সমস্যা না, ওয়েট করেন দেখি। রাউন্ডেড, এটা হচ্ছে ডিজাইনের জন্য। ন্যাব আইটেম দেয়া আছে, এটা হচ্ছে অন্য বিষয়ে সিএসএস করার জন্য। এখানটায় স্ক্রল স্পাই নামে শব্দ একটা থাকার কথা, স্ক্রল স্পাই। কন্ট্রোল এফ, যেটা বুটস্ট্র্যাপ দেয়, নাই, স্ক্রল বানানে ভুল করছি। নাই, স্ক্রল স্পাই নামে একটা ওয়ার্ড আছে যেটা ইউজ করতে হবে। যেমন এখানে বলা আছে বডি হ্যাশট্যাগে ক্লিক করলে ইজিং হবে, ইজিং এর মাধ্যমে অ্যানিমেশনটা হবে। ন্যাববার 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 শেয়ারিং, এটা ডান। এটা লাগবে না, এটা লাগবে না, এটা ডিলিট করি। তো স্কোয়ার ন্যাববার কলাপস, এটা লাগবে। ফাংশনটাকে ইন্টিগ্রেট করা হয়েছে ন্যাববার স্ট্রিং, ওকে ফাইন। মেইন ন্যাব, ওকে। স্ক্রল টপ, স্ক্রল স্পাইর কাজটা এখানে দেওয়া হয়নি। আচ্ছা, একটা কাজ করি, গেট বুটস্ট্র্যাপে যাই সবার আগে। গেট বুটস্ট্র্যাপ, ওইখানটায় বলা আছে যে কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। কম্পোনেন্টসে যাই, এখানে দেখেন স্ক্রল স্পাই দেয়া আছে। তো স্ক্রল স্পাইয়ের স্ক্রল করি, এই যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে, এইটা অ্যাড করতে হবে। এখানে দেখেন কিছু দেয়া নাই, কোথায় কি দেয়া আছে এটা দেখতে হবে, অ্যাক্টিভ কোথায় দেয়া আছে দেখতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করা যাবে এবং আমাদের এটা কাজ করবে। বডিতে দেখেন এটা দেয়া আছে, তো আমার এই অংশটুকু কপি করি। কিন্তু ইন্টিগ্রেশন কিভাবে দেখেন, স্ক্রল স্পাই দিয়ে ন্যাববার আইডিকে কল করেছে। তো আমি এটাকে কপি করি, কপি করে এখানে দেখি স্ক্রল স্পাই কোথায় দেওয়া আছে, এই যে দেখেন দেওয়া আছে ন্যাববার ন্যাব, এটা কিন্তু হয়ে আছে, হয়ে কিন্তু আছে, এটা আমি খুঁজতেছিলাম। তো কিন্তু এখানে একটা জিনিস অতিরিক্ত আছে, সেটা হচ্ছে যে জায়গাটায় আইডিটা দিয়েছি ডাটা টার্গেট দিয়ে ন্যাববার এক্সাম্পল, তো ডাটা টার্গেট ন্যাববার এক্সাম্পল কোথায় দেয়া, যেখানটা আমার ডাটা স্ক্রল দেয়া। তো আমি এটাকে কপি করি, এইখানটা দেখেন টার্গেট দেয়া আছে স্ক্রল স্পাই, আর এখানটায় কত দেয়া আছে ন্যাববার ন্যাব, রাইট? তাহলে আমার কোডে ন্যাববার ন্যাব কোথায় দেয়া সেটা দেখেন, ন্যাববার ন্যাব কোথাও দেয়া নাই। দেওয়া আছে কোথাও নাই, কিন্তু আইডি হিসেবে কোথাও এটা কল করা হয়নি, ন্যাববার ন্যাববার ন্যাবটা, ন্যাববার ন্যাবটা কোথাও কল করা হয়নি। ওরা কোথায় কল করেছে সেটা দেখি, সেই অনুযায়ী কল করে দিলেই কাজ করবে।
ন্যাভে দিয়েছে আইডি হিসেবে। তো আমরা কিন্তু দিয়েছি তো না, এই যে মেইন ন্যাভ দিয়েছি, কিন্তু ওরা তো চেঞ্জ করেছে মেইন ন্যাভ। মেইন ন্যাভই তো আছে, আমি গুলাই ফেলছি। মেইন ন্যাভ দেয়া আছে, কিন্তু একটা জিনিস করা হয়নি, সেটা আমরা করব। এখানে স্ক্রল স্পাই মেইন কাজটা হয়েছে, একটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে ডাটা স্পাই স্ক্রল। ওই মেনুতে যে ডাটা স্পাই স্ক্রলে কাজ করবে সেটা আমরা এখানে অ্যাট্রিবিউট হিসেবে বলে দেব। এইটা আমরা দেইনি, মানে এটা যে শিওর তা কিন্তু না যে কাজ করবে। দেখি, রিলোড দেই, আমি দেখব যে অ্যাক্টিভ ক্লাসটা মুভ হয় কিনা। এখানে কিন্তু এটা মুভ হচ্ছে, স্ক্রল দেয়া ন্যাভে। আমি এগুলো ওপেন করি, এই যে দেখেন অ্যাক্টিভ আসছে, কিন্তু প্যারেন্টে আসার কথা সেটা আসেনি। এটা মনে হয় বাই ডিফল্ট রাখতে হবে। কিন্তু স্ক্রল করলে এখানে কাজ করে অ্যাক্টিভ, তারপর এখানে স্ক্রল করলে এখানে কাজ করবে অ্যাবাউটে। অ্যাবাউটটা পার হয়ে গেছে, কারণ এখানে মেনু কিন্তু উল্টাপাল্টা করা। কথা বুঝতে পারছেন, এই যে মেনু কিন্তু উল্টাপাল্টা করা। তার মানে আমার অ্যাঙ্করটাকে ভিতরে যেখানে অ্যাক্টিভ সেটা কালারটা আমি চেঞ্জ করব। ডিজাইন করতে পারবো না? পারবো। এখানটায় কাস্টম সিএসএস করা আছে, এটাকে আমি কপি করি, করার পর এইখানটা নিচের দিকে অ্যাড করি, বা যে কোনো জায়গায় করতে পারেন। ডট দিয়ে বলেন অ্যাক্টিভ, তার মানে ন্যাপ লিঙ্কের ভিতরে কিন্তু অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার দেই হচ্ছে রেড। আমি জাস্ট আপনাদের বুঝাই দিচ্ছি যে কিভাবে এটা কাজ করে। রিলোড আসছে, এবার দেখেন চেঞ্জ হবে। আমি যদি কন্ট্যাক্টে যাই, আমার কিন্তু এটা সিরিয়াল নাই, এই জন্য অনেক কিছু চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? যদি সিরিয়াল কোথায় ডানে বামে করতো না, দেখতে সুন্দর লাগতো। এবার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের ডিজাইনের জন্য কিন্তু ডিজাইনটা করা হয়নি, শুধুমাত্র টেক্সটের কালার চেঞ্জ করার জন্য ডিজাইনটা করা হয়েছে। এবং আন্ডারলাইন আসলে টেক্সটের কালারের জন্য চেঞ্জ হয়, সেটা আমরা করব। ক্লিক করে আমরা কালার, ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে এখানে বলবো শুধুমাত্র কালার চেঞ্জ হবে। তাহলে আমরা এইভাবে করতে পারি। এই কালারটা অ্যাড করে দেই নিচের এইখানটায়। এবার যদি রিলোড দেন, তাহলে আমরা কালার পাচ্ছি। এবং আমি যদি হোমে যাই, হোমেই আছি, ফিচারে গেলে ফিচার, অ্যাবাউটে গেলে অ্যাবাউট, টেস্টিমোনিয়াল গেলে টেস্টিমোনিয়াল, এবং প্রাইজিংয়ে গেলে প্রাইজিং। প্রাইজিং আসলে আইডি ভুল করছি আমি, এখানটায় গেলে পোর্টফোলিও, আর কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট। প্রাইজিং কিন্তু দুই জায়গায়, এই জন্য কনফ্লিক্ট করে। সবাই বুঝতে পেরেছি এটা? আই হোপ যে সবাই ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা। হুম। হ্যাঁ, প্রবলেম বলেন। হ্যাঁ, আপনার মেনুটাতে আপনি বলবেন ফিক্স টপ, তাহলে এটা হবে না। না। হ্যাঁ, তখন আপনি মিডিয়া ডিভাইসে এটা হাইট বাড়ায় দিবেন, প্যাডিং বেশি করে করবেন। বুঝি নাই। আমি ট্রাই করে দেখবো। মাইর খাইছিস? আমাকে লিঙ্ক দেন, ডাউনলোডেবল লিঙ্ক দেন। ডাউনলোডেবল লিঙ্ক দেন না কেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনি বললে আমার মুখস্থ হয়ে যায় ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। ডাউনলোড জিপ। আচ্ছা, এটা আপনি বলতেছেন যে আমি মিডিয়া করে করে দেখাবো, ওকে ফাইন, সমস্যা নাই। শো ইন ফোল্ডার, এক্সট্রাক্ট করি। কোনটা জানি ছিল এক্সট্রাক্ট? ডে রাইস। আচ্ছা, হারাই ফেলছিলাম। এটাকে আমি রান করব এখন ব্রাউজারে। এগুলো করছেন কেন? আপনি সার্ভারে উঠাবেন? এত কিছু লাগে না, একটু না বুঝে দেওয়ার দরকার নাই, একটা দিলেই হয়। ম্যাথ অ্যাপ্লিকেশন টাইটেল কালার এগুলো দেওয়ার দরকার নাই। মেটা নাম, বুঝতে পারছি।
জ্যাসন ম্যানিফেস্ট, জ্যাসন দিছেন কেন? এটা বোঝেন এটা কি? জ্যাসন নামে ফাইল নাই, এটা ইরোর দেখাবে। অনেক কিছু তৈরি হয়ে যায় সার্ভার উঠানোর পর, এবং অনেক রকমের প্লাগ ইন এপিআই যখন ইন্টিগ্রেট করে তখন মেটা ট্যাগের মাধ্যমে অনেক কিছু ইন্টিগ্রেট হয়ে যায় অটোমেটিক্যালি। সেটাও যদি আপনি ইন্টিগ্রেট করেন তাহলে আসলে যে ওটা কাজ করবে এমনটা না। আচ্ছা, এখন নিচের দিকে আপনি বলতে যাচ্ছেন যে এটা দেখবেন, আপনি ম্যানুয়ালি করছেন এটা, ইমেজটা বাইরে দিয়েছেন কেন? ইন্সপেক্ট এলিমেন্ট, এটা কোন ইমেজ? হুম, হ্যাঁ এটা, কিন্তু তুলে ফেললে তো নিচে যায়। আচ্ছা, পজিশন করা, ওকে। স্ক্রল করলে বড় হয়ে যায় নাকি ছোট করলে? এরকম হয়ে যায় এটা বলতেছেন? হ্যাঁ, মেনু একটা করলাম, আচ্ছা। হ্যাঁ, এই জন্য মেনু তো ইয়া করবেন, আলাদা করবেন। এখানটা যেটা করবেন ছোট ডিভাইসে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতেছে, ব্যাকগ্রাউন্ড সাইজ। এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ না? ও সরি, সরি সরি সরি। আচ্ছা, এখন যদি এরকম হয় তাহলে আপনার এই ন্যাপবারে একটা ক্লাস অ্যাড করেন, ফিক্স টপ, যেটা আমি এর আগে করেছিলাম। তাহলে ক্লিক করেন, ওই প্রবলেমটা আর হবে না। আর এই মেনুর জন্য আর একটা কথা বলি, এই মেনুর জন্য এইরকম মেনু বানানোর দরকার নাই তো। আর এখানে মেনুটা অনেক বড় হয়ে গেছে। এই তিনটা জিনিসকে আপনি এক লাইনে রাখতে পারতেন। মেনু যখন লম্বা হয়, অনেক মেনু থাকে, তখনই প্রবলেম হয়। হ্যাঁ, মেনুর ব্যাকগ্রাউন্ড কালার বলতে এটার কালার? তাহলে আমি এতক্ষণ যেটা দেখালাম সেটা ইউজ করবেন। আমি যে প্লাগইনটা দেখালাম না, সেটা ইউজ করতে পারেন, অথবা এই ছোট যে করলেন এইখানে তো মেনুটা বের হলো, মেনুটা যে বের হলো, এই মেনুটা মিডিয়া কোডের মাধ্যমে কালার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার, তাতেও তো হবে। আর এই ডিভাইসে আপনি উপর থেকে একটু প্যাডিং করবেন বেশি, তাহলে ঠিক হয়ে যাবে। আর এগুলো সেন্টারাইজ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ গাইস, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর সবাই এই কাজগুলো করেন, আপনাদের একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, মেবি এটাও করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা, নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস শুরু করব, এবং ওয়ার্ডপ্রেসের কেউ যেন কোনো ক্লাস মিস না করেন।